হবে 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 নিশ্চয়, কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে, নতুন সূর্য ওঠার এই তো সময়। কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে, নতুন সূর্য ওঠার এই তো সময়। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। বাংলার প্রতিঘর ভরে দিতে চাই মোরা অন্নে, আমাদের রক্ত টক বগ দুলছে মুক্তির দৃপ্ত তারুণ্যে। এই পথ হয় হোক রক্তের প্রচ্ছদ পথ, তবু করি না করি না করি না ভয়। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। অশোকের ছায় যেন রাখালের বাঁশরি হয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজশাহী কলেজ একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। মনোবিজ্ঞান প্রথম পত্রের ক্লাস নিয়ে যুক্ত হলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঠিক প্রথম স্লাইডের মধ্য দিয়েই তোমাদেরকে আজকের এই বিজয়ের মাস এবং সর্বশেষ তারিখ এটি, সেই বিজয় দিবস এবং মুজিব শতবর্ষের সেই বিজয় উৎসবের শুভেচ্ছা দিয়েই শুরু করছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবং তোমরা ঠিক দেখতে পাচ্ছ সেই স্লাইডটির মধ্যে, ঠিক যখন ঠিক এই স্লাইডটি দেখছো, যখন গানটি শুনছো, ঠিক একই সময়ে তোমরা মেসেজ বক্সে তোমাদের রোলটি দিয়ে দিচ্ছ, এটিও আমি বুঝতে পাচ্ছি। তারই একটি সিম্বল কিন্তু এখানে একটি মেসেজ বক্স আমি এখানে দেখিয়েছি। মেসেজ তোমরা করতে ব্যস্ত আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবং এই গান শুনতে শুনতে আমি খেয়াল করেছি এই সময়ের মধ্যেই তোমরা তোমাদের রোলগুলো দিয়ে দাও, তোমরা তোমাদের ক্লাসের সঙ্গে যুক্ত হয়ে যাও। সবাইকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ঠিক মনোবিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ে ছিলাম। সেই পঞ্চম অধ্যায়ে ইতিমধ্যে 4টি ক্লাস করেছি, তোমরা খেয়াল করেছো। এবং আজকে এই পঞ্চম অধ্যায়ের 5 নং ক্লাসটি অনুষ্ঠিত হবে এবং মনোবিজ্ঞান প্রথম পত্রে তোমাদের এটি 15তম ক্লাস বা 15 নং ক্লাস প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবং আমরা আশা করছি আজকের এই ক্লাসের মধ্য দিয়ে শিক্ষণ এবং স্মৃতি যে অধ্যায়টি আছে, এই অধ্যায়টি আমরা শেষ করতে পারবো। পাঠের উদ্দেশ্য দেখতে পাচ্ছ, শিক্ষণ এবং স্মৃতি সম্পর্কে আজকের এই ক্লাসের মধ্য দিয়ে পুরোপুরি একটি ধারণা তোমাদের তৈরি হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা আজকের পাঠ হিসেবে রেখেছি স্মৃতিকে উন্নতকরণের কৌশল, বিস্তৃতি এবং বিস্তৃতির কারণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবং এই 3টি শিক্ষণ ফলই তোমাদের সিলেবাস থেকে বাকি ছিল, সেটি আজকে শেষ করার চেষ্টা করছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। শিক্ষণ ফল হিসাবে আছে স্মৃতিকে উন্নত করার কৌশল তোমরা বর্ণনা করতে পারবে, বিস্তৃতির সংজ্ঞা তোমরা বলতে পারবে, এবং বিস্তৃতির যে কারণগুলো আছে এই কারণগুলো আজকের এই ক্লাস থেকে তোমরা ব্যাখ্যা করতে পারবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ঠিক আমরা যেহেতু একই অধ্যায়ের মধ্যে আছি, কাজেই আমরা একটু দেখে আসবো আমাদের গত ক্লাসগুলোতে আমরা এই অধ্যায়ের কি পড়েছিলাম, অথবা গত ক্লাস বলতে 21/12/2020 যে ক্লাসটি হয়েছিল সেই ক্লাসে আমরা কি দেখেছি তা একটু ফিরে দেখব প্রিয় শিক্ষার্থীবৃন্দ। শুরুতেই কথা বলি আমাদের ক্লাস উপস্থিতি নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঠিক দেখতে পাচ্ছ যে অনেক সময় একটু দেরি করে ফেলি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। ঠিক এই ধরনের শিক্ষার্থী আমি পাইনি বললেই চলে, কারণ আমি দেখেছি তোমাদের ক্লাসে উপস্থিতি যে সময়টা, তোমরা একেবারেই বলা যায় আমি শুরু করার আগেও তোমরা একদম যুক্ত হয়ে বসে থাকো। যখনই তোমরা তোমাদের নোটিফিকেশনটি পাও সাথে সাথে ক্লাসে যুক্ত হয়ে যাও। সত্যি এটিও কিন্তু আমাকে খুব ভালো লাগায় এবং আমি এই বিষয়টি খুব খেয়াল করে থাকি, কে কোন সময়ের সঙ্গে ক্লাসটির সঙ্গে যুক্ত হচ্ছ, কত অল্প সময়ের মধ্যে ক্লাসটির সঙ্গে যুক্ত হচ্ছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ঠিক গত ক্লাসে তোমরা ঠিক যেভাবে যুক্ত হয়েছিল তারই স্লাইডটি তোমরা দেখতে পাচ্ছ, কত অল্প সময়ের মধ্যে তোমরা গত ক্লাসে যুক্ত হয়েছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দ। একেবারে দেখতে পাচ্ছি একেবারে 5 সেকেন্ডের মধ্যে যুক্ত হয়ে গিয়েছিল রাফাত আহমেদ, এবং 8 সেকেন্ডের মধ্যে যুক্ত হয়েছিল লামিয়া আরবি কুইন, আয়েশা সিদ্দিকা 8 সেকেন্ড, মোহাম্মদ হাসিবুল ইসলাম 9 সেকেন্ড, অর্ণব প্রামাণিক বা অনন্যা সে 18 সেকেন্ড, মেহেরুন্নেসা তুলি 21 সেকেন্ড, সাবেরা খাতুন সাবরিন 21 সেকেন্ড, আব্দুল মমিন 27 সেকেন্ডের মধ্যে, শিমু 27 সেকেন্ডের মধ্যে, মেহেরুন্নেসা তুলি ইতিমধ্যে যুক্ত হয়েছে 31 সেকেন্ড, মোহাম্মদ আনারুল ইসলাম তাবাসসুম 34 সেকেন্ডের মধ্যে, আয়েশা সিদ্দিকা 34 সেকেন্ডের মধ্যে, মেহেদি হাসান 34 সেকেন্ডের মধ্যে, ফারহা জেরিন তাহা 37 সেকেন্ডের মধ্যে।
এবং আরো দেখেছি গত ক্লাসে জেএস সারা সে 38 সেকেন্ডের মধ্যে, শাহিনা খাতুন 50 সেকেন্ডের মধ্যে, নাফিসা মাহবুব 51 সেকেন্ডের মধ্যে, লামিয়া আরবি ইতিমধ্যে যুক্ত হয়েছে এবং সানজিদা বুসরা 1 মিনিটের মোটামুটি মধ্যেই 1 মিনিট 6 সেকেন্ডের মধ্যে যুক্ত হয়েছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আরো খেয়াল করেছি সুমাইয়া খাতুন যুক্ত হয়েছে, সুমাইয়া খাতুনের পরে শাহরিয়ার আসিফ যুক্ত হয়েছে, হৃদয় খান যুক্ত হয়েছে, জান্নাতুল ফেরদৌস যুক্ত হয়েছে এবং লামিয়া সুলতানা যুক্ত হয়েছে। খুবই অল্প সময়ের মধ্যে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যুক্ত হয়ে যাও। আরো অনেক শিক্ষার্থীরা তোমরা যুক্ত হয়ে গেছো খুবই অল্প সময়ের মধ্যে গত ক্লাসটিতে। ঠিক আজকে নিশ্চয়ই এমনটি হয়তো ঘটছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ইতিমধ্যে তোমরা যুক্ত হয়েছো আমি প্রত্যাশা করি। এবার একটু দেখে নেই সেই যে রোলগুলো যারা গত ক্লাসটি করেছো, সেই 14 নং ক্লাস 401 রোল, 403, 404, 405, 406, 411, 414, 424, 432, 437, 442, 444, 447, 448, 449, 452, 455, 457, 463, 471, 474, 475, 477, 478, 480, 481, 483, 487, 490, 494, 495, 498, 499 এবং 500। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরাই হচ্ছে আমাদের এই ক্লাসের প্রাণ। ঠিক দেখতে পাচ্ছ, ঠিক বরাবরই তোমরা খেয়াল করেছো আরো একটি ক্লাসে এমনটি এসেছে যে মোবাইল নম্বরের জানিয়ে দিয়ে একটি SMS করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং তোমরা দেখতে দেখতে নিশ্চয়ই ভাবছো যে পুরস্কারটি তো আর আসছে না। সত্যি সত্যি এখনো অল্প কিছু সংখ্যক শিক্ষার্থী আছে যারা তোমাদের ঠিকানাটি পাঠাওনি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবারে আমি শেষবারের মতো একটু বলছি, এই আগামী 1 সপ্তাহের মধ্যে তোমরা তোমাদের বাকি যারা আছো সেই ঠিকানাটি পাঠিয়ে দিবা। আর যদি তোমরা নাও পাঠাও সেক্ষেত্রে আমি যাদের ঠিকানাগুলো পেয়েছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরগুলো পাঠিয়ে দেবো, এভাবে আমি সিদ্ধান্ত নিয়েছি। আর একটি সপ্তাহ তোমাদের সুযোগ দিলাম যারা এখনো পর্যন্ত দাওনি প্রিয় শিক্ষার্থী। ঠিক আমরা গত ক্লাসে যেটা পড়েছিলাম একটু খালি স্লাইডগুলো একটু দেখে নিব, তোমরা চোখ বুলিয়ে নিবা। আমরা স্মৃতি নিয়ে আলোচনা করেছিলাম গত ক্লাসটিতে, একটি দেখতে পাচ্ছ সেই স্লাইডগুলো নিশ্চয়ই তোমাদের মনে পড়ে যাচ্ছে। এগুলো আমরা গত ক্লাসে দেখেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। স্মৃতির সংজ্ঞার পরে স্মৃতির উপাদান বা শর্তগুলো আমরা পড়েছি। স্মৃতির যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়া সম্পর্কে আমরা জেনেছি। স্মৃতির সংগঠন বা কাঠামো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এগুলো আমরা প্রত্যেকটাই ধরে ধরে আলোচনা করেছি গত ক্লাসে, তোমাদের নিশ্চয়ই মনে পড়ে যাচ্ছে। এরপরে স্মৃতি পরিমাপের যে পদ্ধতি আছে 5টি গুরুত্বপূর্ণ পদ্ধতি আমরা গত ক্লাসে আলোচনা করেছি, নিশ্চয়ই তোমাদের স্মরণে আছে এগুলো। এবং আগের ক্লাসটা যদি একটু পড়ে আসো তাহলে পরের ক্লাসটা ধরতে সুবিধা হয়। পুনরুদ্রেক পদ্ধতি আমরা আলোচনা করেছি, তার একটি সূত্র আছে সেটি দিয়ে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছি উদাহরণ সহ। প্রত্যাভিজ্ঞা পদ্ধতি আমরা সূত্র সহ উদাহরণ সহ পড়ার চেষ্টা করেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। পুনর্শিক্ষণ পদ্ধতি নিয়েও আমরা কথা বলেছি এবং সর্বশেষ আরেকটি পদ্ধতি প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রতিক্রিয়ার গতি এবং লাস্ট ওয়ান তোমাদের ছিল পুনর্গঠন পদ্ধতি। এইগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ঠিক গত ক্লাসে একটু আলোচনায় আমি দেখি, গত ক্লাসে তোমরা প্রশ্ন করেছিলে, বেশ কয়েকটি প্রশ্ন সেখানে ছিল, যেমন তাসফিয়া তাবাসসুম প্রশ্ন করেছিল, আনোয়ারুল ইসলাম অর্থাৎ 424 রোল প্রশ্ন করেছিল এবং শাহিনা খাতুন প্রত্যাবন কি প্রশ্ন করেছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই প্রশ্নগুলোর পরিপ্রেক্ষিতে আমি খেয়াল করেছি তোমরা খুব চমৎকারভাবে উত্তর দিয়েছো। তাসফিয়া তাবাসসুম প্রশ্ন করেছে, স্যার তাহলে মেথড আলাদা হওয়ার কারণে কি উত্তরটা আলাদা হয়ে যাবে বা পার্সেন্টেজটাও আলাদা হয়ে যাবে, এমন প্রশ্ন করেছো। তার বিপরীতে চমৎকারভাবে শিক্ষার্থী প্রশ্ন করে উত্তর দিয়েছে যে আগের কোশ্চিনে 8 ছিল এবং পরেরটায় 7 ছিল। সত্যি সত্যি কথাটি ঠিক বলেছে। পাশাপাশি আরেকটু মেসেজও দেই, দুটো পদ্ধতি যেহেতু আলাদা, কাজে দুটো পদ্ধতির কারণে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে উত্তরও আলাদা হয়ে যাবে। কিভাবে আলাদা হয়ে যাবে, কারণ তোমরা খেয়াল করেছো এই পুনরুদ্যোগ পদ্ধতির মধ্য দিয়ে যে বিষয়টি আছে সেখানে কিন্তু পুনরুৎপাদন যেটি করে, পুনরুদ্যোগ যেটি করে সেখানে কিন্তু কিছু ভুল থাকতে পারে, সেই ভুলটাই কিন্তু সেই পুনরুদ্যোগ থেকে বাদ চলে যায়। পক্ষান্তরে প্রত্যাভিজ্ঞা পদ্ধতির মধ্যে কি হয়, প্রত্যাভিজ্ঞা পদ্ধতির মধ্যে সঠিক যেটা হয় সঠিক থেকে কিন্তু ভুলটা বাদ দেওয়া হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে খেয়াল করো প্রত্যাভিজ্ঞা পদ্ধতির মধ্য দিয়ে তোমাদের নেগেটিভ মার্কিং এর ব্যাপারটা কিন্তু এখানে আছে। সঠিক তুমি বলেছো 8টি, কিন্তু দেখা গেল কি তুমি একটি ভুল করেছো, তাহলে সঠিক থেকে কিন্তু একটি বাদ চলে গেল প্রত্যাভিজ্ঞা পদ্ধতির মধ্য দিয়ে।
পক্ষান্তরে পুনরুদ্বেগ পদ্ধতির মধ্য দিয়ে কিন্তু পুনরুদ্বেগ সাফল্যাঙ্ক প্রথমে নেওয়া হয়, পুনরুদ্বেগ নেওয়া হয়। পুনরুদ্বেগটা বলা হয় থাকে যে কতটা সে বলতে পেরেছে, সেখানে সঠিক কি সঠিক না এটা কিন্তু আমরা দেখি না। এরপরে খুঁজে দেখি সেই পুনরুদ্বেগের মধ্যে কয়টি তার ভুল আছে। যেটি পুনরুদ্বেগের মধ্যে ভুল আছে সেটা তো ভুলই, সেই ভুলটাই শুধুমাত্র বাদ যাচ্ছে। এই কারণে বলা হয়ে থাকে যে প্রত্যাবিজ্ঞা পদ্ধতির মধ্য দিয়ে কিন্তু নেগেটিভ মার্কিং ব্যাপারটি আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমরা আরেকটু যদি খেয়াল করি, তোমরা দেখে থাকবা সেই পুনরুদ্বেগ পদ্ধতির মধ্যে গত যে উদাহরণটা দেওয়া ছিল সেখানে সে 10টির মধ্যে সে 8টি পুনরুদ্বেগ করতে পেরেছে, কিন্তু 8টির মধ্যে একটি ভুল ছিল। 8টি কিন্তু তার সঠিক নয়, 8টি হচ্ছে পুনরুদ্বেগ, এর মধ্যে একটি ভুল, সেই ভুলটাই শুধুমাত্র বাদ দেওয়া হলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই পুনরুদ্বেগ পদ্ধতির মধ্য দিয়ে। পক্ষান্তরে প্রত্যাবিজ্ঞা পদ্ধতির মধ্য দিয়ে কি বলা হয়েছে, 10টির মধ্যে 7টি সে কিন্তু নির্ভুল করেছে, 7টি কিন্তু সে সঠিক করেছে। সঠিক 7টি করলে কিন্তু তার 70% হবার কথা, কিন্তু দেখো তার মধ্যে কি আমরা দেখেছি, সেই 7টি নির্ভুল করেছে, তার বাইরে সে একটি ভুলও করেছে। অর্থাৎ উত্তর দিয়েছে সে 8টি উত্তর দিয়ে 7টি সঠিক করেছে, একটি সে ভুল করেছে। তার সঠিক থেকে আবার ভুলটা কিন্তু এখানে বাদ হয়ে গেল, এই কারণে কিন্তু এখানে 60% হয়ে গেল। অর্থাৎ দুটি পদ্ধতির মধ্য দিয়ে করতে গেলে কিন্তু আমাদের উত্তরেও কিন্তু এইসব বিবেচনার জায়গা থেকে আলাদা হতে পারে বা হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, এখানে একটু বলে রাখি, দুটো পদ্ধতির মধ্যে দুটো কিরকম, একটি যেহেতু তুমি কি পড়ে এসছে পুনরুদ্বেগ পদ্ধতির মধ্য দিয়ে তাই তুমি রিকল করো, তার পরিপ্রেক্ষিতে আমরা তোমার পুনরুদ্বেগ সাফল্যাঙ্ক বের করি। পক্ষান্তরে প্রত্যাবিজ্ঞার মধ্যে তোমার সুযোগটা কি থাকে, তোমার জানা জিনিসের সঙ্গে অজানা জিনিস যুক্ত করে দিয়ে তোমার সামনে সেটা উপস্থাপন করা হয়, তুমি উত্তরটা দেখে দেখে সেখান থেকে তুমি খুঁজে বের করো। এই কারণে এই প্রত্যাবিজ্ঞা পদ্ধতির মধ্যে বিজ্ঞানীরা এটা আবিষ্কার করতে গিয়ে এই সূত্রটা দেওয়ার ক্ষেত্রে তারা বিবেচনায় রেখেছে, যেহেতু দেখে দেখে তার উত্তরটা খুঁজে বের করে, কাজে এখানে নেগেটিভ মার্কিং ব্যাপারটা এখানে বিবেচনায় নিয়ে আসতে হবে। এভাবেই তারা সেই সূত্রটি প্রদান করেছেন এবং আমরা তাদের সেই দেয়া সূত্রগুলোই কিন্তু এখানে অনুশীলন করছে এবং এর মধ্য দিয়ে স্মৃতিটাকে পরিমাপ করবার চেষ্টা করছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করবে প্রশ্নের মধ্যে কিভাবে বলেছে সেটা বিবেচনায় রেখে কিন্তু তোমাকে ভাবতে হবে এটা পুনরুদ্বেগ পদ্ধতি না প্রত্যাবিজ্ঞা পদ্ধতি, এবং সেখানে কোনটা সঠিক কোনটা ভুল কোনটা শুধুমাত্র পুনরুদ্বেগ, এই ব্যাপারটি বিবেচনায় রাখলে নিশ্চয়ই তোমাদের পরিষ্কার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আরেকজন শিক্ষার্থী প্রশ্ন করেছিলাম 424 রোল, স্মৃতি পরিমাপ সব সময় শতকরায় হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হ্যাঁ, শতকরাই বিজ্ঞানীরা যে সূত্রগুলো দিয়েছেন এগুলো শতকরার মধ্য দিয়ে বের করেছে এবং শতকরার মধ্য দিয়ে সেই সূত্রগুলো আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কারণে আমরাও এখানে স্মৃতিশক্তি বের করতে গেলে সেই 10টি হোক আর 20টি হোক আর 100টি হোক সেটাকে আমরা শতকরায় রূপান্তর করেই কিন্তু সেটাকে প্রকাশ করব। এবং উত্তর অর্ণব প্রামাণিক বা অনন্যা সে সঠিক উত্তর দিয়েছে হ্যাঁ, আরেকজন বলেছে তাই মনে হয় ইভা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ধারণাগুলো অনেকটাই ঠিক আছে, এভাবেই শতকরাই প্রকাশ করা হয়ে থাকে সবসময়। শাহিনা খাতুন সে প্রশ্ন করেছে যে প্রত্যাহ্বান কি, প্রত্যাহ্বান এটা আরেকটি বাংলা বলেছে পুনরুদ্বেগ, অথবা এটাকে বলছে আমরা রিকল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ কোনো কিছু শিখে আসার পরে সেটা পুনরায় বলতে পারা বা লিখতে পারে, সেটাকে বলে থাকে প্রত্যাহ্বান। ঠিক এমনটি উত্তরও কিন্তু দিয়েছো, অনেক শিক্ষার্থীরা কিন্তু তেমনটি উত্তরও দেওয়ার চেষ্টা করেছো এবং বলারও চেষ্টা করেছো, আমি দেখেছি, এবং তাদের উত্তরগুলোও কিন্তু কাছাকাছি চলে গেছে। কাজেই আমার প্রিয় শিক্ষার্থীরা প্রশ্ন করতে জানে, আমাদের প্রিয় শিক্ষার্থীদের মধ্যে অনেক শিক্ষার্থীরা আছে যারা চমৎকারভাবে তার একটু উত্তরও কিন্তু খুঁজে পায় বা উত্তর দেবার চেষ্টা করে থাকে। সত্যি এর পরিপ্রেক্ষিতে আমি অনেক বেশি তোমাদেরকে নিয়ে আশাবাদী যে অনেকটাই তোমরা হয়তো ভালো করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলে আসি আমরা আজকের পাঠ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ গত ক্লাসটা একটু দেখে আসলাম, তোমাদের প্রশ্ন উত্তর দেখে আসলাম। ঠিক একইভাবে তোমরা প্রশ্ন করলে পরে আমরা চেষ্টা করব এই ক্লাসে উত্তরটি দিবার, অথবা পরবর্তী ক্লাসে যদি উত্তর দেওয়ার সুযোগটি থাকে সেই সুযোগটি নেবার। আজকের পাঠে আমাদের প্রথম যে শিখন ফলটি আছে সেটি হচ্ছে স্মৃতিকে উন্নতকরণের কৌশল। আর পড়ার বিষয়টি খেয়াল করো, স্মৃতিকে উন্নতকরণের কৌশল। নিশ্চয়ই তোমাদের একটু ভালো লাগবে এই কারণেই যে আমরা তো অনেক কিছু পড়ি শিখি এবং সেটাকে নিশ্চয়ই সময় মতো সেটাকে বলতেও চাই, স্মরণে নিয়ে আসতেও চাই। বিশেষ করে পরীক্ষার হলে গিয়ে তো নিশ্চয়ই এই কাজটি আমাদের করতেই হয়। যা কিছু পড়ে এসেছি তা যদি আমি সত্যি সত্যি সবগুলোকে স্মরণে নিয়ে আসতে পারি তাহলে খুব চমৎকারভাবে পরীক্ষার খাতায় সেগুলো লিখে দেওয়া সম্ভব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাজে কি করে এই স্মৃতিশক্তিকে একটু বাড়ানো যায়, এই স্মৃতিশক্তি বাড়ালে পরে তুমি যা কিছু পড়ে আসবে তা তুমি ভুলে যাবে না, সমস্ত কিছু সুন্দরভাবে পরীক্ষায় উপস্থাপন করতে পারবে। তাহলে আমরা মনোবিজ্ঞান পাঠ করে আজকের এই ক্লাস থেকে জেনে নেবার চেষ্টা করব কি করে জিনিসটাকে শিখলে পরে আমার স্মৃতিশক্তিটা অনেক বেশি দৃঢ় হবে, একটা জিনিসকে অনেক সময় ধরে ধরে রাখতে পারবো, অথবা আমরা আমাদের স্মৃতিশক্তিটাকে অনেক বেশি উন্নত করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এবার জেনে নেই এই কৌশলগুলো। অনেকগুলো কৌশল, তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ এই ছবির মধ্যে দিয়ে নিশ্চয়ই খেয়াল করছো কত রকম ভাবে কত কি করছে। সেখানে বই দেখতে পাচ্ছে, সেখানে লাইট জ্বালানো, সেখানে পড়া, আবার বই খোলা, আবার অনেকগুলো কার্যক্রম মিলে কিন্তু সেখানে দেখো একটি ছবির মধ্য দিয়ে অনেক কথা কিন্তু সেখানে বলছে, তোমরা দেখতে পাচ্ছ। কারণ স্মৃতিকে উন্নত করতে গেলে অনেকগুলো কৌশল আমাদেরকে অবলম্বন করতে হয়।
সেই জায়গা থেকে আমরা একটু দেখে নেব কি কি কৌশল আমরা অবলম্বন করতে পারি। সেখান থেকে দেখো, প্রথমেই বলেছে আবৃত্তি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন কোনো কিছু পড়ার সময় আমাদের একটু মাথায় রাখতে হবে, আমরা যদি সেই আবৃত্তি যেভাবে করে ঠিক সেভাবে যদি আমরা একটা জিনিসকে পড়ি, তাহলে দেখা যাবে কি আবৃত্তি আমাদের কিন্তু একটা ক্লাস 1 2 3 4 বিভিন্ন ক্লাসের কিন্তু আবৃত্তি আমরা আজকেও বলতে পারি, কিন্তু অনেক পড়াই কিন্তু আমরা ঠিকমতো আজকেও স্মরণ করতে পারি না। তাহলে আবৃত্তি মতো করে যদি কোনো কিছু পাঠ করি, আবৃত্তির ঢঙে যদি কোনো কিছু পাঠ করি, আবৃত্তির ঠিক যেভাবে আবৃত্তি একটা বিশেষ ছন্দ থাকে, বিশেষ একটি ধরন থাকে, সেভাবে যদি আমি আমার যে পাঠ্য বিষয়টি আছে, আমার যে পড়ার বিষয়টি আছে, সেটাকে আমি আত্মস্থ করি, তাহলে দেখা যাবে কি আমার সেই জিনিসটি অনেক বেশি মস্তিষ্কে ধরে রাখা সম্ভব হবে। এই কারণে বলেছে আমরা একটু পড়ার সময় যদি একটু আবৃত্তির মতো করে যদি পড়ি, ঠিক আবৃত্তি কবিতা আবৃত্তি যেভাবে করি সেভাবে পড়লে পরে আমার সাধারণ পড়াটিও ঠিক সেভাবে অনেকটাই মনে রাখা সম্ভব। নেক্সট বলেছে শাব্দিক উচ্চারণ। আমরা অনেক সময় শব্দ উচ্চারণ করে পড়ি, মুখ দিয়ে কথা বলে পড়ি, অনেক সময় মনে মনে পড়ি, মুখ দিয়ে উচ্চারণ করি না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন যদি কথা বলে উচ্চারণ করে পড়া যায় তাহলে সেটি স্মৃতিশক্তিতে অনেক বেশি স্থায়ী হয়। এই কারণে মনে মনে পড়ার থেকে যদি কোনো শব্দ উচ্চারণ করে কথা বলে সেই পড়াটি পড়ার সুযোগ থাকে, তাহলে কিন্তু সেটি স্মৃতিতে অনেক বেশি স্থায়ী হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং আমরা ছোটবেলা থেকে অনেক বেশি এমনটাই জোরে জোরে উচ্চারণ করে পড়ি, যখন আস্তে আস্তে বড় হয়ে যায় তখন সেই উচ্চারণ করার বিষয়টা একটু কমে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর এমনকি হলে বা অন্য কোথাও একত্রে থাকতে গেলে পরে, একই রুমে একাধিক ব্যক্তি থাকতে গেলে সেখানে একটি সমস্যা থাকে। কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি সুযোগটি থাকে আমার শব্দ উচ্চারণ করে কথা বলে সেটিকে পড়া, তাহলে সেই পড়াটি কিন্তু অনেক বেশি মস্তিষ্কে ধরে রাখা সম্ভব। এই কারণে বলেছে শাব্দিক উচ্চারণের মধ্য দিয়ে যদি আমরা পড়ি, যদি সেখানে ভোকাবুলারি থাকে, উচ্চারণ থাকে, তাহলে কিন্তু সেটি অনেক বেশি মনে থাকবে। প্রিয় শিক্ষার্থী, নাম্বার 3 বলেছে সামগ্রিক শিক্ষণ। আমরা যখন কোনো কিছুকে পড়বো তখন সেই পড়ার বিষয়টাকে সামগ্রিকভাবে পড়বো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুরো জিনিসটা বুঝে পড়বো, খণ্ড 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 আলাদা আলাদা ভাবে নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন আমরা একটা বিষয়ের ভিতরে ঢুকতে চাই, ধরো তুমি একটি গল্প পড়লে, সেই গল্পের একটু অংশ বিশেষ না পড়ে পুরো গল্পটি যদি তুমি পড়ে নাও, তাহলে তোমার কিন্তু অনেক কিছু তুমি সুন্দরভাবে উত্তর দিতে পারবে, মনেও আনতে পারবে। এই কারণে কোনো কিছুর অংশ বিশেষ খণ্ডিত আকারে পড়ার থেকে আমরা যদি পুরো বিষয়টা আদ্য প্রান্ত সবকিছুকে আত্মস্থ করে নিয়ে আমার মস্তিষ্কে ধরে রাখার চেষ্টা করি, তাহলে দেখা যাবে সেই পড়াটি অনেকটা চমৎকারভাবে কিন্তু ধরে রাখা সম্ভব হয়। এই কারণে বলেছে আমরা যা কিছু পড়বো তার মধ্যে যদি আমার সমস্ত কিছু পরিপূর্ণভাবে একটি সামগ্রিক থাকে, একটি সমগ্র চিত্র সেখানে থাকে, তাহলে বিষয়টার ভেতরে ঢোকা কিন্তু খুব সহজ হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, যেমন আজকে তোমরা শিক্ষণ এবং স্মৃতি অধ্যায়টি পড়ছো, আজকের এই ক্লাসের মধ্য দিয়ে পুরো অধ্যায়টি সম্পর্কে তোমাদের কিন্তু একটু সামগ্রিক শিক্ষণ হয়ে গেল। এর আগে কিন্তু তোমাদের খণ্ড 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 4টি ক্লাসের মধ্যে শিক্ষণ হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটি আরেকটি ক্লাসে এবং 5টি ক্লাসের মধ্যে দিয়ে বলতে পারি তোমাদের সামগ্রিক একটি শিক্ষণ হয়ে যাচ্ছে এই অধ্যায় সম্পর্কে। তাহলে এই অধ্যায় সম্পর্কে সামগ্রিক শিক্ষণ হওয়ার পরে তুমি যদি কোনো কিছু পড়ো, শেখো, তাহলে কিন্তু তোমার সেই জিনিসটা স্মৃতিতে অনেক বেশি মনে থাকবে। নাম্বার 4, যুক্তিনিষ্ঠ এবং অর্থপূর্ণ শিক্ষণ। যা কিছু পড়বো, যা কিছু শিখবো, তার মধ্যে নিশ্চয়ই কিছু যুক্তি আছে, সেই যুক্তিটাকে বুঝবার চেষ্টা করতে হবে এবং যুক্তি দিয়েই সেটাকে পড়তে হবে। এবং যে কেউ প্রশ্ন করলে পরে সেখানে যুক্তি খণ্ড করার মতো কিন্তু অবস্থা তোমাকে থাকতে হবে। এই জন্য বলেছে যা কিছু শিখি, যা কিছু পড়ি, তার মধ্যে যদি আমার যুক্তি থাকে, যথোপযুক্ত যুক্তি থাকে, তাহলে সেই জিনিসটা একটা পরিপূর্ণ ধারণা আসে এবং মনে রাখা সম্ভব হয়। অর্থাৎ যখনই তুমি যুক্তি দিতে যাবা তখনই দেখা যাবে কি তোমার সেই শিক্ষণটা হচ্ছে অর্থপূর্ণ শিক্ষণ, অর্থটা বুঝে শিক্ষণ। যা তুমি পড়ছো, যা তুমি বলছো, যা তুমি মনে রাখবার চেষ্টা করছো, তার অর্থটা তুমি জানো, তার ব্যাখ্যাটা তুমি জানো, তার পরিপূর্ণভাবে তুমি সেটাকে সবার সামনে সেটাকে সুন্দরভাবে যুক্তি দিয়ে সেটাকে উপস্থাপন করতে পারো। এই কারণে বলেছে কোনো কিছু পড়ার সময় বুঝে পড়া, অর্থপূর্ণভাবে পড়া এবং যুক্তি দিয়ে তার পিছনে কেন এটি বললো বিজ্ঞানী, কেন এটা এমনটি হলো, এই জায়গাগুলো যে যুক্তিগুলো নিজেই দিতে পারো, নিজেই খণ্ডন করতে পারো এবং তার মতো যদি জিনিসটাকে আত্মস্থ করো, তাহলে সেইটাকে স্মৃতিতে অনেক বেশি স্থায়ী রূপ লাভ করবে। প্রিয় শিক্ষার্থী, এবার একটু দেখে নেই এর বাইরে যে কৌশলগুলো আছে। নাম্বার 5 দেখতে পাচ্ছ যথাযথ অনুষঙ্গ। অনুষঙ্গ মানে আমরা ইতিমধ্যে পড়েছি সংযোগ, সংযোগ মানে যোগাযোগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই যে আমি পড়াবার চেষ্টা করছি, তোমাদেরকে শেখাবার চেষ্টা করছি, আমি যে উদাহরণগুলো ব্যাখ্যা করছি, উদাহরণগুলো দেওয়ার চেষ্টা করছি, এই যে জিনিসটা, যে বিষয়টা মূল বিষয়, তার সঙ্গে প্রাসঙ্গিক যে উদাহরণটা দিচ্ছি, উদাহরণটা দিয়ে কিন্তু আমি মূল বিষয়টার সঙ্গে তোমাকে একটু সংযোগ করাবার চেষ্টা করছি। এই সংযোগটা যদি তুমি না করাতে পারো তাহলে কিন্তু তোমার জিনিসটা মনে থাকবে না। অর্থাৎ কোনো একটা বিষয় তুমি পড়ো বইয়ে, পড়ার পরে নিশ্চয়ই তার সঙ্গে একটা উদাহরণ থাকে, কি ব্যাপার পড়াটাই বুঝতে পারছি না, উদাহরণটাই বুঝতে পারছি না, অথবা একটা বুঝতে পারছি আরেকটা বুঝতে পারছি না, তখন দুটোর মধ্যে কিন্তু সংযোগ হচ্ছে না। এই সংযোগ যদি না হয় তাহলে কিন্তু তোমার জিনিসটা মস্তিষ্কে ধরে রাখতে পারবে না। এবং তোমরা আজকে এই যে ক্লাসটি করছো, এই ক্লাসের মধ্য দিয়েও নিশ্চয়ই আমার এই ক্লাসের মধ্য দিয়ে আমি তোমাদেরকে সংযোগ করাবার চেষ্টা করছি, নানাভাবে, নানা উদাহরণ দিয়ে, নানা ব্যাখ্যা দিয়ে
কারণটা হচ্ছে কি তোমার স্মৃতিতে যেন সেটা ধরে রাখে। আমি এমন এমন কথা বলছি, এমন এমন কিছু উদাহরণ দিচ্ছি যে উদাহরণগুলো তোমাকে সংযোগ স্থাপন করতে পারছে না। তুমি তোমার মতো ল্যাপটপ নিয়ে বা মোবাইল নিয়ে তুমি বসে আছো, আমি আমার মতো বলে যাচ্ছি, এ দুটোর মধ্যে যদি সংযোগ না হয় তাহলে কিন্তু তুমি আজকের এই পড়াগুলোকে স্মৃতিতে ধরে রাখতে পারবে না। তবে তোমরা অনেক বেশি পারো বলেই উত্তর দিতে পারো, এর মধ্য দিয়ে আমরা বুঝতে পারি সংযোগটা নিশ্চয়ই চমৎকারভাবে হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। নাম্বার 6, সময়ের ব্যবধানে পুনরাবৃত্তি। কোনো কিছু শিখলাম, পড়া হলো, এই পড়ার মধ্য দিয়ে কি এটা অনেক সময় মনে থাকবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? সবকিছু আমরা জানি দীর্ঘ সময় মনে থাকে না। আমরা সংবেদী স্মৃতি, স্বল্পস্থায়ী স্মৃতি, দীর্ঘস্থায়ী স্মৃতি পড়েছি। এই জায়গা থেকে বলা হয়ে থাকে একটা জিনিস শেখার পরে, জানার পরে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর সেটাকে কি করতে হবে, সেটাকে আবার পুনরাবৃত্তি করতে হবে, পুনরায় পড়তে হবে, রিভিশন করতে হবে। আমরা বলি না খুব প্রচলিত কথায়, পরীক্ষার আগে এসে আমরা কি করি, আগের পড়া জিনিসটি আবার পড়ি। কারণ কি, পরীক্ষার খাতা তাহলে লেখা সম্ভব হবে। ঠিক এমনিভাবে সবচেয়ে বড় যে কথাটি বলা হয় সেটি হচ্ছে যখন তোমার ক্লাসটি হচ্ছে তখন তুমি পড়ছো, এরপরে তুমি 7 দিন 15 দিন পরে সেটাকে আবার নিশ্চয়ই একবার পড়বে, আবার পরীক্ষার আগে এসে 15 দিন আগে একবার পড়বে, ঠিক পরীক্ষার আগের দিন একবার নিশ্চয়ই পড়বে। এভাবে যদি বারবার তুমি পুনরাবৃত্তি করো তাহলে কিন্তু তোমার সেই পরীক্ষার আগের দিন তোমাকে যে একবার পড়তে হচ্ছে, তোমার কিন্তু কষ্টটি কম হবে। কারণ হচ্ছে তুমি সময়ের ব্যবধানে সেটাকে পুনরাবৃত্তি করার পরিপ্রেক্ষিতে হয়েছে কি তোমার জিনিসটা অনেকটাই মনে আছে। কিন্তু একেবারে আজকে পড়ে রাখলে আর 3 মাস পরে ধরো পরীক্ষার দিন গিয়ে পরীক্ষার আগের দিন পড়লে, বা 6 মাস পরে পরীক্ষা হলো তখন গিয়ে পড়লে, তাহলে এই যে মাঝখানে যে তোমার পুনরাবৃত্তি হলো না, এর মধ্য দিয়ে হবে কি সেই পরীক্ষার আগে 2-1 দিন আগে যখন পড়তে গেলা তখন দেখা যাবে তোমার কাছে একদম আবার নতুন মনে হবে। কারণ তোমার স্মৃতিতে তখন সত্যিতে কোনো কিছু তখন ধারণ করে নেই। এই কারণে বলা হয়ে থাকে একটা জিনিসকে স্মৃতিতে ধরে রাখতে গেলে নিশ্চয়ই আমাকে মাঝে মাঝে কি করতে হবে, অনুশীলন করতে হবে, মাঝে মাঝে পড়তে হবে, সেটাকে আবার পুনরায় সেটাকে পড়তে হবে। এই কারণে বলেছে যে নিয়মিত লেখাপড়া করা দরকার, সময়ের ব্যবধানে সেটাকে আবার পুনরাবৃত্তি করা দরকার। নাম্বার 7, স্মৃতির সংকেত। স্মৃতির সংকেত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন কোনো কিছু পড়ি, পড়ার সময় আমরা কতগুলো কিউজ বা সংকেত আকারে সেগুলোকে একটা বিশেষ কৌশলের মধ্যে দিয়ে ধরে রাখবার চেষ্টা করি। অনেক বিষয় আছে আমরা অনেক সময় করি কি, আমরা কতগুলো তার বিপরীতে কতগুলো সংকেত ব্যবহার করে থাকি। সেই সংকেতগুলো আমাদের কি করে দেয়, সেই সংকেতগুলো আমার সেই স্মৃতিশক্তিটাকে স্মরণ করিয়ে দেয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা অনেক সময় অনেক বন্ধুর নাম মনে রাখতে গিয়ে, অনেক কিছুর অনেক উপকরণের নাম মনে রাখতে গিয়ে, বা যে জিনিসটা আমি মনে রাখতে চাই তার বিপরীতে আমি একটা করে কোড দিয়ে দেই, একটা কিউজ দেই, সংকেত দেই, বা একটা ইঙ্গিত আমার মস্তিষ্কে চলে যায়, তখন সেই বিশেষ সেই সংকেতটি মনে পড়লেই সেই বিশেষ বিষয়টি আমার মনে পড়ে যাচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এভাবে আমি কোনো কিছু পড়ার সময় তার সঙ্গে যদি আমি অর্থপূর্ণভাবে কোনো কিছুর একটি সংযোগ স্থাপন করি, বিশেষ কতগুলো সংকেতের মধ্য দিয়ে, কতগুলো কোডের মধ্য দিয়ে, কতগুলো কিউজের মধ্য দিয়ে, তাহলে দেখা যাবে কি সেই জিনিসটা আমার কিন্তু খুব সহজেই মনে থাকবে। এই কারণে বলা হয় থাকে স্মৃতির আনবার জন্য সেই জিনিসগুলোর বিপরীতে কতগুলো বিশেষ সংকেত ব্যবহার করা প্রিয় শিক্ষার্থী। যেমন আমরা বেনি আসহ কলা বলে থাকি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বেনি আসহ কলার মধ্য দিয়ে এই যে সেই বেগুনি নীল থেকে প্রত্যেকটা রং কিন্তু আমরা সেখানে মনে রাখতে পারি, কারণ প্রত্যেকটি প্রথম বর্ণটি নিয়ে আমি একটা করে সংকেত সেখানে ব্যবহার করে কিন্তু এমন কাজটি করেছি। শুধুমাত্র এইটি এক্ষেত্রেই সংকেত না, আরো নানা ক্ষেত্রে আমরা সংকেত ব্যবহার করে কিন্তু আমাদের বিষয়টাকে স্মরণে দৃঢ় করতে পারি বা স্মৃতিশক্তিতে দৃঢ় করতে পারি। নাম্বার 8 বলেছে সংঘবদ্ধকরণ। সংঘবদ্ধকরণ কথাটির অর্থ হচ্ছে সাজানো, একত্রীকরণ, সংগঠিত করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন কোনো কিছুকে পড়বো, পড়ার পরে সেখানে আমাকে খেয়াল করতে হবে যে জিনিসগুলো একই জাতীয় তাদেরকে একটি দলে অন্তর্ভুক্ত করা, আর বাকিগুলো এগুলো হচ্ছে আরেকটি একই জাতীয় তাদেরকে আরেকটি দলে অন্তর্ভুক্ত করা, এটি আরেকটি দলে অন্তর্ভুক্ত করা। এইভাবে যদি সাজিয়ে সাজিয়ে করে সংঘবদ্ধ করে আমি বিশেষভাবে মনে রাখবার চেষ্টা করি, তাহলে দেখা যাবে সেই জিনিসটা আমার স্মৃতিতে কিন্তু অনেক বেশি মনে থাকবে। সংঘবদ্ধকরণ মানে হচ্ছে একত্রিতকরণ, বিশেষ বিশেষ কতগুলো বৈশিষ্ট্যের ভিত্তিতে তাদেরকে একটি বিশেষ কতগুলো গুচ্ছে বা কতগুলো শ্রেণীতে আবদ্ধ করা। এমনিভাবে আমি একটি শ্রেণীর নাম মনে পড়লেই আমার দেখা যাবে কি সেই জিনিসগুলোর নাম মনে পড়ে যাবে, আরেকটি শ্রেণীর নাম মনে পড়লেই কিন্তু সেই তার বিপরীতে তার সঙ্গে যুক্ত যে জিনিসগুলো আছে এগুলো পড়ে যাবে। এমনিভাবে একত্রিত করা, অনেক তথ্য 100টি 200টি নাম থাকলে পরে সেখান থেকে নিশ্চয়ই বিশেষ বিশেষ কতগুলো বৈশিষ্ট্যের ভিত্তিতে তাদেরকে আলাদা আলাদা কতগুলো ভাগ করা। এমনিভাবে সংঘবদ্ধ করা, সুসংগঠিত করা, সুসজ্জিত করা বা সাজিয়ে গুছিয়ে নিয়ে কোনো কিছুকে ধরে রাখলে নিশ্চয়ই সেটি স্মৃতিতে অনেক বেশি স্থায়ী রূপ লাভ করবে। নাম্বার 9, গভীর মনোযোগ। যা কিছু পড়বো, যা কিছু শিখবো তার মধ্যে নিশ্চয়ই মনোযোগ থাকতে হবে। নিশ্চয়ই আজকে ক্লাসটি করছো, আমি প্রত্যাশা করি তোমরা অনেক মনোযোগ দিয়ে ক্লাসটি করছো এবং প্রত্যেকটি ক্লাস মনোযোগ দিয়ে করো বলেই তোমরা ক্লাস শেষে সেগুলোকে পুনরুৎপাদন করতে পারো, পুনরুদ্ধার করতে পারো, অথবা সেগুলোকে রিকল করতে পারো, অথবা ফিডব্যাকে গিয়ে দেখি আমি তোমরা অনেক বেশি প্রশ্নের উত্তর দিতে পারছো, কারণ তোমার গভীর মনোযোগ আছে। তুমি খেয়াল করবে তুমি বাড়িতে কখনো কখনো যখন পড়ছো, পড়তে গিয়ে কোনো একটা পড়া তোমার মনোযোগটি ঠিক মতো নাই, একবার পড়ছো, পড়তে পড়তেই কখন জানি দেখা গেল কি আমি আরেক জগৎ ঘুরে আসলাম, কি চলে গেছে, নিউ মার্কেটে চলে গেছি, অথচ তুমি পড়ার টেবিলে বই নিয়ে বসে আছো।
অথবা ঠিক পড়ার টেবিলে তুমি পড়ছো, পড়তে পড়তে অন্য বিশেষ কাউকে নিয়ে তুমি হয়তো ভাবছো, অথবা বাবা কখন ফিরবে, অথবা মা কি করছে পাশের ঘরে, এগুলো নিয়ে তুমি ভাবছো। এই যে তোমার পড়ার মধ্যে কিন্তু পুরোপুরি মনোযোগটি নেই, এই কারণে তোমার কিন্তু সেটি স্মৃতিতে ধরে রাখতে সক্ষম হবে না। এই কারণে তুমি যদি তোমার পড়ার মধ্যে তোমার সেই জিনিসটা, যে জিনিসটা তুমি আত্মস্থ করতে চাচ্ছ, যেটাকে ধরে রাখতে চাচ্ছ, তার মধ্যে তোমার গভীর একটি মনোযোগ, তুমি যদি একবারে নিবিড়ভাবে সেখানে ঢুকে না যেতে পারো, তাহলে কিন্তু তোমার মনোযোগ সেখানে পরিষ্কারভাবে থাকবে না, পরিপূর্ণভাবে থাকবে না, এর মধ্য দিয়ে তোমার জিনিসটি কিন্তু স্মৃতিতেও থাকবে না। এই কারণে বলেছে আমরা আমাদের স্মৃতিশক্তিকে উন্নত করতে গেলে যা কিছু পড়বো, শিখবো, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমার মনোযোগের মাত্রাটা খুব বেশি থাকতে হবে, অনেক গভীর থাকতে হবে। নাম্বার 10, দৃঢ় সংকল্প। একদম দৃঢ় সংকল্প থাকতে হবে। কি কি দৃঢ় সংকল্প? এটি আমি পড়ছি, এটি আমি শিখবো, এটাকে আমি মনে রাখবো, নিশ্চয়ই এটা আমি পরীক্ষা হলে গিয়ে নিশ্চয়ই আমি লিখতেও পারবো। এই যে একটা উদ্যম, একটা ইচ্ছা শক্তি, একটি বিশেষ একটি প্রেরণা, এরকম একটি জায়গা যদি তোমার মধ্যে থাকে, এরকম একটি সংকল্প যদি তোমার মধ্যে থাকে, তাহলে তুমি কিন্তু সেই জিনিসটা ভালো শিখতে পারবে। যদি এমনটি ভাবো যে না এটা আমার দ্বারা সম্ভব না, এটা হবে না, এটা অনেক কঠিন লাগছে, বা এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু আমাদের সেই সংকল্পের জায়গাটাকে, আমাদের প্রতিজ্ঞার জায়গাটাকে আমাদের কিন্তু অনেক হালকা করে দেয়। এই কারণে বলা হয়ে থাকে আমরা যখন কোনো কিছু পড়বো, শিখবো, তখন কিন্তু তোমার মধ্যে একটা নিজের একটা কনফিডেন্স থাকতে হবে, নিজের একটা আস্থা থাকতে হবে, না এটি আমি পারবো, অন্যরা যদি পারে আমার পক্ষে কিন্তু পারা সম্ভব, এবং এটা আমি পড়ছি, আমি আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, এরকম দৃঢ় সংকল্প নিয়ে তুমি যদি পড়ো, তাহলে নিশ্চয়ই তোমার সেটি আত্মস্থ হবে এবং সেটা তুমি স্মৃতিতে ধরে রাখতেও পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নাম্বার 11, তাল ও ছন্দ। আমরা কোনো কিছু পড়তে গিয়ে, কোনো কিছু শিখতে গিয়ে তাল এবং ছন্দ, তোমরা দেখেছো যে গান, সঙ্গীত, সেখানে কিন্তু দেখবে তাল ছন্দে কিন্তু তারা গান গায়, এবং একজন শিল্পী মঞ্চে দাঁড়িয়েই অনেক বড় বড় গান, দেখো একটার পর একটা গান গেয়ে 10টা, 12টা, 15টা, 20টা, 30টা। কি করে সম্ভব এত বড় বড়? আমরা কি এরকম 10টা, 15টা, 20টা প্রশ্নকে এভাবে মুখস্থ এভাবে এক নাগারে বলে যেতে পারবো? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গান এখানে যে তাল এবং ছন্দ আছে, এই তাল এবং ছন্দের মধ্য দিয়ে জিনিসগুলোকে আত্মস্থ করবার চেষ্টা করা হয় বলেই তারা কিন্তু অনেক বেশি সেটাকে মনে রাখতে পারে। ঠিক আমরা পড়ার মধ্যে যদি এরকম একটি তাল এবং ছন্দ খুঁজে পাই, যদি তার মধ্যে একটি অনুরাগ তৈরি হয়, একটি ভালো লাগা তৈরি হয়, এবং সেই তাল ছন্দ মানে হচ্ছে কি, মানে জিনিসটার মধ্যে একটা রিদম চলে আসা, একটা ভালো লাগা চলে আসা, তোমার মনের মধ্যে একটা জিনিস পড়ছি, খুব একটু ফুর্তি কাজ করছে, ভালো লাগছে, আমি মনে এটার সঙ্গে এটা সংযোগ করতে পারছি, এটার সঙ্গে এটা মানে এটা যুক্ত হচ্ছে, এরকম একটা জিনিস হয়ে যাচ্ছে, এরকম একটা উত্তর হয়ে যাচ্ছে, এরকম একটা সমাধান হয়ে যাচ্ছে। এই যে একটি শুরু থেকে চমৎকারভাবে একটি অঙ্ক তুমি যখন সমাধান করতে পারলা সিস্টেমেটিকভাবে, নিয়মতান্ত্রিকভাবে, তখন কিন্তু তোমার মধ্যে একটা তাল এবং ছন্দ মনে হয় কাজ করে, বা কত ভালো লাগছে। ঠিক পড়ালেখার ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক গান যেরকম মানুষ অনেক ভালো লাগার মধ্য দিয়ে, ঠিক হাসি খুশির একটা অবস্থার মধ্য দিয়ে একটি গানের চর্চা করে, তাল ছন্দের মধ্য দিয়ে, আমি পড়ার মধ্যে নিশ্চয়ই সেরকম একটি তাল এবং ছন্দ তোমাকে খুঁজে পেতে হবে। গানের ছন্দ গানের মতো, কবিতার ছন্দ কবিতার মতো, কবিতার তাল গানের তাল আলাদা, পড়ার তালও কিন্তু ভিন্ন রকম। প্রত্যেকটা জায়গায় কিন্তু তাল এবং ছন্দর দরকার আছে। ঠিক আমি যখন ক্লাস নিচ্ছি, সেই ক্লাস নেওয়ার মধ্যেও যদি আমার সেই ক্লাসের মধ্যে যদি সেই তাল এবং ছন্দ আমি হারিয়ে ফেলি, তাহলে কিন্তু সেই ক্লাসটি কিন্তু ভালোভাবে নেওয়া সম্ভব না। এই কারণে প্রত্যেকটি কাজের মধ্যেই কিন্তু সেই তাল এবং ছন্দ আছে, সেটিকে বজায় রেখে তুমি যদি কোনো কিছু আত্মস্থ করো, তো কোনো কিছু পড়ো, নিশ্চয়ই তোমার সেটি অনেক বেশি স্মৃতিশক্তিতে ধরে থাকবে। নাম্বার 12 দেখতে পাচ্ছ, অতি শিক্ষণ এবং পর্যালোচনা। শিক্ষণ, কোনো কিছু শেখাটাকে বলেছে আমরা শিক্ষণ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর অতি মানে তার থেকে একটু বেশি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কোনো কিছু শিখবো, শেখার পরে আরেকবার একটু বেশি করে শিখবো। আমি বুঝতে পারছি যে 3 ঘন্টা ধরে পড়লাম, বাহ জিনিসটা তো বিষয়টা আত্মস্থ হয়ে গেছে, খুব চমৎকার, আমি একবার বললাম পারলাম। এখন তুমি যদি এই জায়গায় আরেকটি কাজ করো, ঠিক আছে আমি আরো 15 মিনিট টাইম দেই, আরো জিনিসটাকে আরেকটু বেশি করে শিখি, আরেকটু ভালোভাবে শিখি, অথবা আরো আধা ঘন্টা টাইম ওর মধ্যেই দেই, অলরেডি তোমার মুখস্থ হয়ে গেছে, তুমি আরো একটু বেশি করে আত্মস্থ করবার চেষ্টা করছো, কোনো কারণে যেন সেটা ভুলে না যায়। এই কারণে বলেছে শেখার পরে তুমি যদি আরেকটু শেখো, শিক্ষণের পরে যদি একটু অতি শিক্ষণ হয়, তাহলে কিন্তু সেটা শিক্ষণের অনেক বেশি স্মৃতিতে ধরে রাখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো কিন্তু বিজ্ঞানীরা গবেষণা করে আবিষ্কার করেছেন। কোন একটা বিষয় শেখা, জানা এবং শেখার পরে আরো বেশি অতিমাত্রায় শেখা, একটু বেশি শেখা, শেখার থেকেও বেশি শেখা, তাকে আমরা বলি অতি শিক্ষণ। এবং পড়ার সময়, সেটি শেখার সময় যদি একটু পর্যালোচনা করার সুযোগ থাকে, একটু আলোচনা করার সুযোগ থাকে, একটু কথা বলার সুযোগ থাকে, তাহলে কিন্তু সেটি স্মৃতিতে আরো বেশি মনে থাকবে। এই কারণে বলেছে যা কিছু আমি শিখবো তা একটু শেখার পরে আরো একটু বেশি বেশি করে পড়বো, অতি শিক্ষণ করবো, এবং তা পর্যালোচনা করব, আলোচনা করব, অথবা এটি ব্যাখ্যা করবার চেষ্টা করব। এভাবে যদি আমি কোনো কিছু পড়ি, তাহলে সেটি স্মৃতিতে অনেক বেশি ধরে রাখা সম্ভব। নাম্বার 13, বিষয়বস্তু বিন্যাস। যে বিষয়বস্তুটি তুমি পড়ছো, সেই বিষয়বস্তুটা কিন্তু সাজানো গোছানো হতে হবে, অনেক বেশি সুন্দরভাবে সেটি সাজানো গোছানো থাকতে হবে। যদি একটি বিন্যাস থাকে, বিন্যাস মানে সাজানো গোছানো, বিষয়বস্তু অনেক কিছু আছে কিন্তু তার একটা ধারাবাহিকতাও আছে।
তার একটি পারস্পরিক একটি সম্পর্কের জায়গা আছে। এই সম্পর্কের জায়গাটা তুমি বুঝে ফেলো এবং তার মধ্যে থেকে তুমি যদি সেটাকে সুন্দরভাবে এই বিষয়বস্তু এরপরে এই চরিত্র, এরপরে এই যুক্ত হলো, এরপরে এটা আসলো, এগুলোর মধ্যে যদি একটা সুন্দর সাজানো গোছানো একটি ভাব থাকে, তাহলে তুমি কিন্তু সুন্দরভাবে সেটিকে মনে রাখতে পারবে। আমরা কোনো কিছু পড়ে আসলে পরে যখন পরীক্ষা খাতায় লিখতে যাই, তোমার বিষয়বস্তুটি যদি তোমার মতো করে মস্তিষ্কে সুন্দরভাবে সেটি সাজানো গোছানো থাকে, তাহলে যেভাবে সম্ভব, এলোমেলো বিক্ষিপ্ত থাকলে পরে কিন্তু সেটি সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব নয়। এই কারণে বলছে, যখন যে বিষয়বস্তুটি পড়বো সেই বিষয়বস্তুটি তুমি ধারণ করবে এবং সেটাকে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে ধাপে ধাপে যেভাবে মনে রাখা সম্ভব সেভাবে একটি বিন্যাস করবার চেষ্টা করবে। নাম্বার 14, শারীরিক ও মানসিক প্রস্তুতি। আমরা কোনো কিছু শেখার আগেই আমার শারীরিক এবং মানসিক প্রস্তুতি আছে কিনা, তোমার শারীরিক মানসিক প্রস্তুতি আছে কিনা এটি বিবেচনা নিতে হয়। কারণ শারীরিকভাবে যদি তুমি সুস্থ না থাকো, তাহলে নিশ্চয়ই কোনো কিছুকে ধরে রাখা সম্ভব না। তুমি পড়তে বসেছো, তোমার শরীরটা খারাপ বা তোমার একটু অসুস্থ, তাহলে কি তুমি পড়ার প্রতি পুরোপুরি মনোযোগ দিতে পারবে? কারণ এই শারীরিক সমস্যার কারণে তুমি মানসিকভাবে কিন্তু অস্বস্তিতে আছো, মানসিকভাবে তোমার তৃপ্তির জায়গাটি নেই। অথবা যে কোনো একটি ঘাটতি থাকলে আরেকটি সঙ্গে কিন্তু যেহেতু একটি পরিপূরক সম্পর্ক শারীরিক মানসিক ব্যাপারটা, এই কারণে বলা হয়ে থাকে কোনো একটা বিষয় শেখার আগে, জানার আগে যদি আমার শারীরিক মানসিক একটি প্রস্তুতি থাকে, তাহলে জিনিসটা যত সুন্দরভাবে ধরে রাখা যায়, অন্যথায় কিন্তু সম্ভব না। এই কারণে বলেছে, আমরা যে কোনো কাজই করতে যাই না কেন, তার আগে কিন্তু আমাদের এই প্রস্তুতিটা দরকার। অবশ্যই কোনো কিছু যখন স্মৃতিতে ধরে রাখতে যাব, তখন আমি পরিপূর্ণভাবে শারীরিকভাবে সুস্থ আছে কিনা, মানসিকভাবে সুস্থ আছে কিনা, এবং একটা জিনিস এখন এটা শিখতে যাচ্ছি, তার জন্য আমি মানসিকভাবে প্রস্তুত আছে কিনা, এরকম একটা অবস্থা যদি থাকে, তাহলে কিন্তু নিশ্চয়ই তুমি ভালো শিখতে পারবে। ধরো আজকের ক্লাসটি করবার জন্যই কিন্তু তোমাকে একটি প্রস্তুতি নিতে হচ্ছে। সেই প্রস্তুতির জায়গায় কোনো একটা জায়গায় যদি তোমার ঘাটতি থেকে থাকে, তাহলে কিন্তু আজকের এই ক্লাসটায় তুমি ঠিকভাবে তুমি সবকিছু ধরে রাখতে পারবে না, বুঝতে পারবে না, অথবা তোমার স্মৃতিতে সেটি স্থায়ী রূপ লাভ করবে না। এবং শারীরিক মানসিক পুরোপুরি প্রস্তুতি নিয়ে যদি থাকো, অমুক দিন এতটার সময় এই ক্লাসটি হবে এবং সেই ক্লাসটি আমাকে করতে হবে, আমার এই সব ল্যাপটপ, আমার মোবাইল বা ল্যাপটপে চার্জ আছে কিনা, আমার ডাটা আছে কিনা, এবং সত্যি সত্যি সেই সময়টা আমি শারীরিক মানসিকভাবে সব কিছু নিয়ে প্রস্তুত আছে কিনা, এর উপর ভিত্তি করে কিন্তু তোমার আজকের এই জিনিসটা ধরে রাখা সম্ভব। এই কারণে বলেছে, শারীরিক মানসিক সব ধরনের প্রস্তুতি যদি তোমার থাকে, তাহলে তুমি কিন্তু বিষয়টাকে অনেক বেশি স্মৃতিতে ধরে রাখতে পারবে। লাস্ট ওয়ান দেখতে পাচ্ছ, রবিনসনের নিয়ম বা সার্ভে Q3R। সার্ভে মানে হচ্ছে অনুসন্ধান করা, কোনো কিছু খোঁজা, এবং অনুসন্ধান করতে গেলে কি হয় প্রিয় শিক্ষার্থী বন্ধু, বারবার সেটাকে দেখতে হয় পরীক্ষা নিরীক্ষা করে। একবার দেখে এই তথ্য পেলাম, আবার একবার দেখতে হয়, আবার একটা সময় ব্যবধান আবার দেখতে হয়, এটাকে বলা থাকে সার্ভে বা জরিপ। আমরা জরিপ করে বারবার একটা তথ্য উপাত্তকে তার ভালো মন্দ দিকগুলোকে যাচাই করবার চেষ্টা করে থাকি। ঠিক রবিনসন বলেছেন, কোনো কিছু যখন পড়তে যাব, তখন সেই পড়াটা বারবার জরিপ করতে হবে, বারবার পড়তে হবে, বারবার সেটাকে ভিতরে ঢুকতে হবে, পুনঃ পুনঃ সেটাকে পড়তে হবে। এবং বলেছে কিউ মানে হচ্ছে কোশ্চেন করা, বারবার সেটাকে কোশ্চেন করতে হবে, প্রশ্ন করতে হবে, এর মধ্যে এটা কেন হলো, নিজে নিজে সেখানে প্রশ্ন তৈরি করতে হবে, প্রশ্নের পরিপ্রেক্ষিতে সেই উত্তরগুলো সেখানে তোমাকে খুঁজে বের করতে হবে। এমনিভাবে সেই বারবার অনুসন্ধান করা পড়ার বিষয়টাকে সেখানে নিজেই প্রশ্ন করা, নিজেই বারবার সেখান থেকে উত্তর খুঁজে বের করা। এবং আর এর সঙ্গে একটি আছে 3R, 3বার আর, 3টি আর। 3টি আর এর একটি আর হচ্ছে রিড, একটি রিসাইট, একটি হচ্ছে রিভিউ। প্রিয় শিক্ষার্থী, বারবার সেটাকে কি করতে হবে, রিড পড়তে হবে, বারবার সেটাকে রিসাইট করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং বারবার সেটাকে রিভিউ করতে হবে। রবিনসন এই কথাটি বলেছেন যে একটা বিষয় যদি তুমি পুরোপুরি আত্মস্থ করতে চাও এবং দীর্ঘদিন স্মৃতিতে ধরে রাখতে চাও, তাহলে কি করবে, সেই পড়ার বিষয়ে তুমি একদম ঢুকে যাবে, বারবার সেটাকে জরিপ করবে, বারবার পড়বে, প্রশ্ন করবে, এবং সেটাকে পড়বে, রিড করবে, রিসাইট করবে, মানে হচ্ছে সেটাকে আবৃত্তি করে পড়বে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেটাকে রিভিউ করবে, সেটাকে পুনরায় বারবার পড়বে। এভাবে যদি কোনো কিছুকে পড়ি, তাহলে দেখা যাবে কি সেই জিনিসটা অনেক বেশি স্মৃতিতে স্থায়ী রূপ লাভ করবে। বিজ্ঞানী রবিনসন এটি দিয়েছেন বলেন, তার নাম অনুসারে হয়েছে রবিনসনের নিয়ম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রবিনসন এভাবেই বলেছে, এই সার্ভে Q3R যদি অনুসরণ করি, তাহলে একটা বিষয়কে অনেক বেশি মনে রাখা সম্ভব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সংক্ষেপে আমরা চেষ্টা করলাম এরকম কয়েকটি বিষয় বলার জন্য। তোমরা নিশ্চয়ই স্মৃতিকে উন্নত করার এই কৌশলগুলোকে বিবেচনায় নিয়ে যদি তোমরা আগামীতে পড়াশোনা করো, কোনো কিছু শিখতে যাও, তাহলে নিশ্চয়ই এখন তোমার স্মৃতিশক্তি যা আছে তার থেকে অবশ্যই উন্নত হবে, কারণ এগুলো বিজ্ঞান ভিত্তিক গবেষণার মধ্য দিয়ে প্রমাণিত কতগুলো বিষয়। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এভাবে এই শিখন ফলটা শেষ করে আমরা চলে যাই আমাদের পরবর্তী যে শিখন ফলটি আছে সেখানে। এখানে আরেকটু বলে রাখি, তোমরা একটু দেখেছো, এগুলো একটু সংক্ষেপে ধারণা নিয়ে নেবে। কারণটা হচ্ছে কি যে গভীর আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রবিনসনের নিয়মের পরে আমরা চলে আসলাম পরবর্তী শিখন ফলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিস্মৃতি আরেকটি শিখন ফল তোমাদের, বা ফরগেটিং। ছবিটা দেখে কি মনে হচ্ছে, খেয়াল করো।
আমার সামনে থাকলে অনেকেই উত্তর দিতে, এবং সে কিছু ভাবছে, কিছু চিন্তা করছে, কারণ কোনো কিছু সে শিখেছে কিন্তু সে মনে রাখবার চেষ্টা করছে, মনে আনবার চেষ্টা করছে, কি জানি কি উত্তরটা হবে, সে আদৌ আদৌ মনে করতে পারছে বা আদৌ আদৌ মনে করতে পারছে না। যা কিছু হারিয়ে যায়, যা কিছু মনে থাকে না, সেটাকেই বলি আমরা বিস্মৃতি। খুব সহজ কথায়, তাই না প্রিয় শিক্ষার্থী? দেখো ঠিক এই ব্যক্তি সে গিয়েছে সেই ক্যাশ পয়েন্টে গিয়েছে, কারণ হচ্ছে কি সে ক্যাশ আউট করবে, কিন্তু সেখানে গিয়ে কি অবস্থা হয়েছে, সে কোনো কারণে তার সেই পাসওয়ার্ডটি সে ভুলে গেছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে পাসওয়ার্ডটি যদি ভুলে যায় তাহলে কি তার পক্ষে সম্ভব সেখান থেকে ক্যাশ আউট করা? কাজেই সে মাথায় হাত দিয়েছে, সে ভাবছে, মনে করবার চেষ্টা করছে। ঠিক এমনিভাবে আমাদের সেটি মনে থাকে, মনে আছে, কিন্তু কখনো যদি সেটা মনে না থাকে, হারিয়ে যায়, মন থেকে ভুলে যায়, তখনই নিশ্চয়ই সেটাকে বলে থাকি আমরা বিস্মৃতি। এই ছবি বলে দিচ্ছে বিস্মৃতি কেমন হতে পারে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, দেখো পাশেই কিন্তু আরেকজন দাঁড়িয়ে আছে, এবং এটা আমাদেরকে অনেক নিশ্চয়ই খুব গোপনে আমাদেরকে সেই বিষয়টিকে মনে রাখতে হয়, স্মৃতি ধরে রাখতে হয়, এবং এটি আমরা নিশ্চয়ই কাউকে বলিও না। এই কারণে বিস্মৃতি আমাদের অনেক সময় কিন্তু আমাদের অনেক সমস্যায় ফেলে থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমরা যা কিছু মনে রাখতে পারি না, যা কিছু আমরা ভুলে যাই, যা কিছু আমরা মন থেকে হারিয়ে যাই, সেটাকে বলেছি আমরা বিস্মৃতি। বিস্মৃতির একটু সংজ্ঞা যদি খেয়াল করো, অতীত অভিজ্ঞতা বা অনুশীলনের পর বিষয়বস্তুকে যথাসম্ভব অবিকল পুনরুৎপাদন করার অক্ষমতাটাকে বলে থাকে বিস্মৃতি। অতীতের অভিজ্ঞতা মানে অতীতের জানাশোনা, অতীতের অনুশীলন, তার পরিপ্রেক্ষিতে আমরা নিশ্চয়ই কোনো কিছু শিখি, সেই বিষয়বস্তুকে আমি অবিকলভাবে পুনরুৎপাদন যদি করতে পারি, তাহলে সেটি কি হয়ে যায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ? গত ক্লাসে পড়েছি, সেটি হয়ে যায় স্মৃতি। আর যদি সেই অবিকল পুনরুৎপাদন করার যদি অক্ষমতা, আগেরটা ছিল ক্ষমতা, এখানে সে অক্ষমতা, এই অক্ষমতাটাকে বলে থাকি বিস্মৃতি। তাহলে দেখো সংজ্ঞার সঙ্গে কিন্তু অনেকটাই মিল আছে, শুধু একটা জায়গায় সক্ষমতা আর একটা হচ্ছে অক্ষমতা। নিশ্চয়ই বুঝে গেছো, যেটা আমরা হারিয়ে ফেললাম সেটাই হচ্ছে বিস্মৃতি। অর্থাৎ বিস্মৃতি হলো যা শিখেছি এবং যা মনে রাখতে পেরেছি তার বিয়োগফল। যা শিখেছি, সূত্রটা থেকে খেয়াল করো, দেখো বলেছে বিস্মৃতি সমান সমান কি বলেছি আমরা? শিক্ষণ। যা কিছু শিখেছি সেখান থেকে আমার কতটুকু আছে, স্মৃতিতে কতটুকু আছে, সেই স্মৃতিতে যতটুকু আছে ততটুকু যদি বাদ দেই তাহলে হয়ে যাবে বিস্মৃতি। ধরো আমি শিখেছি 10টি ফুলের নাম, আমার স্মৃতিতে আছে 8টি, তাহলে আমার বিস্মৃতি কত? 10 বিয়োগ 8 সমান সমান 2, বিস্মৃতি হয়ে গেল 2। এমনিভাবে কিন্তু আমরা খুব সহজেই বিস্মৃতি ব্যাখ্যা করতে পারি। বিজ্ঞানী ক্রাইডার একটি সংজ্ঞা দিয়েছেন তার সহযোগীদেরকে সাথে নিয়ে, তিনি বলেছেন বিস্মৃতি বলতে একটি নির্দিষ্ট তথ্যকে সঠিকভাবে পুনরুৎপাদন করার যে অক্ষমতা, সেটাকেই বলা হয় থাকে বিস্মৃতি। খুব সহজ কথা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই খুব একটা ব্যাখ্যা করার দরকার নেই। কোনো একটা তথ্য উপাত্ত তুমি শিখেছো, জেনেছো, সেটাকে সঠিকভাবে তুমি সেটাকে বলবে বা লিখবে বা পুনরুৎপাদন করবে, সেটা যদি তোমার অক্ষম হও, তোমার ক্ষমতা না থাকে, যদি না পারো, তখন সেটাকে বলবো আমরা বিস্মৃতি। এবার একটু চলে যাই পরবর্তী শিখন ফলে আছে আমাদের বিস্মৃতির কারণ। বিস্মৃতির কারণ, এবং এর মধ্য দিয়ে নিশ্চয়ই আমাদের এটি সর্বশেষ শিখন ফল। যে ছবিটি দেখতে পাচ্ছ সেই ছবির মধ্য দিয়ে একটু খেয়াল করো যে বিস্মৃতি, একটা জিনিস শিখতে গেলে, স্মৃতিতে আনতে গেলে কিন্তু মস্তিষ্কে অনেক রকম কাজ হয়। ঠিক এখানেও দেখো বিস্মৃতির মধ্য দিয়ে দেখো অনেক কিছু কিন্তু সে শিখেছে, জানছে, কিছু বাধা দিচ্ছে, নানাভাবে কিন্তু একটি জিনিস কিন্তু স্মৃতিতে যেমন থাকে আর তেমনিভাবে সেটা কিন্তু আস্তে আস্তে হারিয়েও যায়। এটা মস্তিষ্কে একবার গেল, মস্তিষ্ক থেকে কিন্তু আবার হারিয়েও গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে কিভাবে এটি আমরা শিখি, জানি, বই পড়ি, তারপরে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে আত্মস্থ করি, এরপরে সেটি মস্তিষ্কে যায়, মস্তিষ্কে ধারণ করে, ইনপুট হয়, তারপরে একটা পর্যায়ে মস্তিষ্ক আবার কি হয়, এটাকে কিছু কিছু ধরে রাখে, কিছু কিছু আবার ছেড়ে দেয়, কিছু সংবেদের মধ্য দিয়ে, কিছু স্বল্পস্থায়ী, কিছু দীর্ঘস্থায়ীর মধ্যে আস্তে আস্তে কিন্তু সেটা আস্তে আস্তে হারিয়ে যায়। আমরা একটু দেখবো যে এই যে বিস্তৃতি হলো, ভালো কথা শিখলাম, মস্তিষ্কে ধরে রাখলাম, আবার সেটা হারিয়েও গেল, এই হারিয়ে যাওয়ার কারণগুলো কি, এই বিস্তৃতির কারণগুলো কি, এগুলো নিয়ে কিন্তু এখন আমরা আলোচনায় যাব। ভাবছে এখান থেকে বুঝতে পারি, ছবিগুলো দেখলেই বোঝা যায় যে আসলে কিভাবে স্মৃতি থেকে হারিয়ে গেলে পরে আমরা কিন্তু অভ্যাসগতভাবে কিন্তু এই কাজটি করে থাকি, বিভিন্ন সময় মাথায় হাত দিই, কি ব্যাপার মনে আসছে না কেন, এরকম একটি অবস্থা। অর্থাৎ এই যে অভিব্যক্তি দেখে বোঝা যায় সেই ব্যক্তি কোনো কিছু স্মৃতি থেকে হারিয়ে গেছে। এই বিস্তৃতির আমরা একটু খেয়াল করবো, কতগুলো তত্ত্বীয় কারণ আছে এবং কতগুলো সাধারণ কারণ আছে। প্রথমে এখানে দেখতে পাচ্ছ যে 6টি কারণ এখানে বলেছি, এগুলো হচ্ছে আমাদের কতগুলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো তত্ত্বীয় কারণ। আমি একটা একটা করে আলোচনা করব এবং সেই মধ্য দিয়ে ব্যাখ্যা করবার চেষ্টা করব। এখানে না বলে আমি পরবর্তী স্লাইডে চলে যাই। প্রথম যেটি আছে 1 নাম্বার, অব্যবহারজনিত স্মৃতির অবক্ষয়। অব্যবহার মানে কি, যেটা যদি ব্যবহার না থাকে তাহলে স্মৃতি থেকে সেটি হারিয়ে যায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা একটা জিনিস পড়েছি, শিখেছি, কিন্তু কোনো কারণে সেটি আর অনুশীলন করছি না বা সেটা ব্যবহার নাই, দীর্ঘদিন আগে শিখেছি আর সেটা ব্যবহারের মধ্যে নাই, তোমার দেখা যাবে কি সেটা স্মৃতি থেকে হারিয়ে যাবে। অনেক দিন আগে তোমার এক বন্ধুর সঙ্গে পরিচয়, মাঝখানে অনেক দিন দেখা নাই, তার নামটা বড় না, তার কথা চিন্তায় আসে না, কোনো কারণে তোমার সেটা স্মৃতি থেকে আস্তে আস্তে কিন্তু হারিয়ে যেতে পারে। এই কারণে বলেছে অব্যবহারজনিত স্মৃতির অবক্ষয়। অবক্ষয় মানে হারিয়ে যাওয়া, জিনিস কোনো কিছু ব্যবহার না থাকলে, অনুশীলন না থাকলে আস্তে আস্তে স্মৃতি থেকে সেটি হারিয়ে যেতে পারে।
প্রতিবন্ধকতা মতবাদ। এখানে দেখো বলেছে যে অনুশিক্ষণ প্রতিবন্ধকতা এবং পূর্ব শিক্ষণ প্রতিবন্ধকতা, দুই ধরনের বাধা আসে আমাদের। এই দুই ধরনের বাধার মধ্য দিয়ে আমাদেরকে অনেক কিছু হারিয়ে যায়। এখানে মূল কথাটি যেটি বলা আছে, আমরা যখন কোনো কিছু পাশাপাশি শিখতে যাই, তখন ধরো এই এখন একটি শিখলাম, আধা ঘন্টা পরে আরেকটি বিষয় শিখলাম, এবং একটি শিক্ষণ আরেকটি শিক্ষণকে কিন্তু অনেক সময় বাধা দেয়। আগের শিক্ষণটি পরের শিক্ষণকে বাধা দিতে পারে, আবার পরের শিক্ষণটি কিন্তু আগের শিক্ষণে বাধা দিতে পারে। এইটাকে বলেছে আমরা প্রতিবন্ধকতা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কারণটা হচ্ছে কি, মস্তিষ্কে একটা জিনিস শেখার পরে সেটা স্থায়ী রূপ লাভ করবার জন্য মস্তিষ্কে একটু সময় দেওয়া দরকার। সেই গ্যাপটা না দিয়েই জাস্ট অল্প সময় পরেই যদি ইমিডিয়েট এখন একটা পড়লাম, 1 মিনিটের বিরতি দিয়ে আমি আরেকটা বিষয় পড়লাম, তাহলে দেখা যাবে কি একটি আরেকটার মধ্যে ঢুকে যেতে পারে, আবার একটি আরেকটিকে বিস্তৃতির একটি কারণ হয়ে যেতে পারে, একটা আরেকটার সঙ্গে সমস্যা তৈরি করতে পারে। এগুলোকে বলেছে আমরা প্রতিবন্ধকতা মতবাদ। এই মতবাদকে দুটো ভাগে ভাগ করেছে, একটা অনুশিক্ষণ প্রতিবন্ধকতা, একটা বলছে পূর্ব শিক্ষণ প্রতিবন্ধকতা। প্রথমটা বলেছে কি অনুশিক্ষণ প্রতিবন্ধকতা। অনুশিক্ষণ প্রতিবন্ধকতা মানে হচ্ছে পরের শিক্ষণের প্রতিবন্ধকতা বা পরবর্তী শিক্ষণ প্রতিবন্ধকতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে বললাম একটা বিষয় প্রথমে শিখলা, 10টা তুমি পাখির নাম শিখলে, জাস্ট 10 মিনিট পরে তোমাকে শেখা হয়ে গেল, তুমি 10 মিনিটে শিখে জাস্ট একটু পরে তুমি সেটাকে পুনরাবৃত্তি করলে, দেখলাম হ্যাঁ 10টি তুমি পারো। এরপরের মিনিটেই তোমাকে বললাম তুমি আরেকটি নতুন তালিকা পড়ো, এখানেও 10টি পাখির নাম আছে, তুমি সেটি পড়লে। সেটি পড়ার পরে তারপরে তোমাকে জিজ্ঞেস করলাম তুমি এখন বলো তো যে কোনো একটি তালিকার মধ্যে যদি আমি বলি যে প্রথম তালিকাটা বলো তো, প্রথম তালিকায় যা শিখেছিলা, তো প্রথম তালিকাটা তুমি দুটো তালিকা শেখার পরে যখন প্রথম তালিকাটা বলতে গেলা, তখন দেখা গেল পরের তালিকার কিছু কিছু জিনিস তুমি প্রথম তালিকার মধ্যে নিয়ে এসছো। তাহলে এখানে বাধা দিল কে? পরের তালিকা। তোমাকে বলতে বলেছি প্রথম তালিকাটা, দুটি শেখার পরে প্রথম তালিকাটাই বলতে বলেছি, কিন্তু বাধা দিল কে? পরের তালিকাটা। এটাকে বলে আমরা অনুশিক্ষণ প্রতিবন্ধকতা, অর্থাৎ পরবর্তী শিক্ষণ প্রতিবন্ধকতা। পরের শিক্ষণটা যদি আগের শিক্ষণকে বাধা দেয়, তখন সেটাকে বলে আমরা অনুশিক্ষণ প্রতিবন্ধকতা। আবার বলছি পরবর্তী শিক্ষণ আগের শিক্ষণকে যদি বাধা দেয়, সেটাকে বলে আমরা অনুশিক্ষণ প্রতিবন্ধকতা। এবার একটু দেখো, এখানে একটু দুদল বিজ্ঞানী নেওয়া হয়েছে, দুদল পরীক্ষণ পাত্র নেওয়া হচ্ছে। বিজ্ঞানী গবেষণা করেছেন এভাবে পরীক্ষণ পাত্র নিয়ে। পরীক্ষণ পাত্র থেকে একটি দলকে বলেছে পরীক্ষণ দল, একটি বলেছে নিয়ন্ত্রিত দল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু খেয়াল করে নাও, ধরে নাও পরীক্ষণ দল হচ্ছে তোমাদের 401 থেকে 450 পর্যন্ত যাদের রোল, তারা হচ্ছে পরীক্ষণ দল, আর 451 থেকে যারা 500 পর্যন্ত আছো তারা হচ্ছে নিয়ন্ত্রিত দল। এই দুটো দলকে নিয়ে পরীক্ষণ গবেষক বা বিজ্ঞানী কি কাজ করেছিলেন? পরীক্ষণ দলকে নিয়ে প্রথমে কি করেছেন দেখো, একটি রুমের মধ্যে ধরো দুটি রুম পাশাপাশি আছে, একটি রুমে পরীক্ষণ দলকে বসিয়েছে, আরেকটি রুমে নিয়ন্ত্রিত দলকে বসিয়েছে। বিজ্ঞানী করলেন কি, পরীক্ষণ দলকে প্রথমে বিষয় 1 শেখালেন, শিক্ষণ। ওই শিক্ষণ বিষয় 1-এর মধ্যে ধরে নাও যে 10টা পাখির নাম মুখস্থ করলে, এরপরেই তোমার মুখস্থ হওয়া শেষ হওয়ার পরেই সেই পরীক্ষণ দলকে করলো কি আরেকটি তালিকা, দ্বিতীয় আরেকটি বিষয় 2 মানে আরেকটি শিক্ষণ করতে দিল, আরেকটি পাখির তালিকা, সেখানেও 10টি পাখির নাম আছে। পরীক্ষণ দল এভাবে প্রথমে একটি তালিকা মুখস্থ করলো, একটু পরে আরেকটি তালিকা মুখস্থ করলো, এরপরে পুনরুদ্বেগ করতে বলল পরীক্ষণ দলকে বিষয় 1 মানে প্রথমে যেটা শিখেছো। এবং এর পরিপ্রেক্ষিতে দেখা গেল কি ব্যাপারটা এরকম হয়েছে যে প্রথম তালিকাটা যখন বলতে বলেছেন, তখন পরীক্ষণ দল করেছে কি সে হয়তো দেখা গেল কি লিখেছে, অনেকগুলো লিখেছে, তার মধ্যে মাত্র তার 4টা সঠিক হয়েছে। কারণটা হচ্ছে কি পরের তালিকার কিছু কিছু জিনিস সেখানে ঢুকে গেছে, মাত্র সঠিক হয়েছে কয়টি? 4টা। পক্ষান্তরে আরেকটি দল, নিয়ন্ত্রিত দল, যাদের রোল 451 থেকে বলেছে 500 পর্যন্ত, তাদেরকে পাশের রুমে একই সময় একই কাজ করছিলেন, তাদেরকেও বিষয় 1 মানে একটি তালিকা, প্রথম তালিকা পরীক্ষণ দলকে যেটা দেওয়া হয়েছিল সেটি নিয়ন্ত্রিত দলকেও দেওয়া হয়েছে। সেই তালিকাটা তারা শিখলো। শেখার পরে এরপরে বিষয় 2 আরেকটি তালিকা না দিয়ে সেই সময়টা সেই নিয়ন্ত্রিত দলকে বিশ্রামে রাখা হয়েছিল। বিশ্রামে রেখে ঠিক একটু পরে বিশ্রাম সময়, অর্থাৎ যখন বিষয় 2 যখন তালিকা শিখছিল পরীক্ষণ দল, সেই সময় ব্যাপী কিন্তু নিয়ন্ত্রিত দলকে বিশ্রামে রাখা হয়েছিল। বিশ্রাম শেষে সেই নিয়ন্ত্রিত দলকে বিষয় 1 তাকে পুনরুদ্বেগ করতে বলা হয়েছিল, এবং পুনরুদ্বেগ করতে গিয়ে দেখা গেল সে 10টির মধ্যে 8টি সে সঠিক করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে নিয়ন্ত্রিত দল কয়টি তালিকা শিখেছে? 1টি। পরীক্ষণ দল 2টি তালিকা শেখার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম পরীক্ষণ দলের ক্ষেত্রে শেষেরটা আগেরটাকে বাধা দিল, পরবর্তী শিক্ষণ আগের শিক্ষণকে বাধা দিল, তার পরিপ্রেক্ষিতে তার পুনরুদ্বেগ হলো মাত্র 4টি। আর নিয়ন্ত্রিত দলের ক্ষেত্রে কি হলো, তারা দেখা গেল একটি তালিকায় শিখেছে, একটি তালিকায় পুনরুদ্বেগ করেছে, এখানে কোনো তার বাধা নেই, এবং এখানে সে 8টি সে সঠিকভাবে বলতে পারলো। তাহলে আমরা বলতে পারি যে পাশাপাশি দুটো জিনিস শিখতে গেলে একটি আরেকটিকে বাধা দেয়, এবং যদি পরবর্তীটা আগেরটাকে বাধা দেয় তখন তাকে সেটা বলে থাকি অনুশিক্ষণ প্রতিবন্ধকতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সংক্ষেপে এভাবে একটু বলার চেষ্টা করলাম। নিশ্চয়ই ভিডিওটি যদি আরেকবার দেখার সুযোগ থাকে, বইটার সঙ্গে একবার সংযোগ হয়,
তাহলে নিশ্চয়ই আরেকবার তোমার পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ পরীক্ষণ দল দুটি তালিকা শিখেছিল, নিয়ন্ত্রিত দল একটি তালিকা শিখেছিল। দুটি তালিকা শেখার পরিপ্রেক্ষিতে একটি আরেকটার ভিতরে ঢুকে গিয়ে তার পুনরুদ্রেকের পরিপ্রেক্ষিতে ভুলটা বেশি হয়েছে, মাত্র সে 4টি সঠিক বলতে পেরেছে। নিয়ন্ত্রিত দল যেহেতু মাত্র একটি তালিকা শিখলো, একটির পরিপ্রেক্ষিতে সে অনেক বেশি 8টি সঠিকভাবে বললো। এর পরিপ্রেক্ষিতে বলা যায় নিয়ন্ত্রিত দলের ক্ষেত্রে বাধা ছিল না বলেই সে ভালো পুনরুৎপাদন করতে পেরেছে, স্মৃতি বেশি হয়েছে। আর পরীক্ষণ দলের ক্ষেত্রে বাধা ছিল বলেই, বিস্তৃতি ছিল বলেই তার পুনরুদ্রেকটা কম হয়েছে। এ থেকে বলতে পারি প্রতিবন্ধকতা আছে বলেই পরীক্ষণ দলের ক্ষেত্রে তাদের সাফল্যাঙ্ক বা স্মৃতিতে কম এসছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো এখানে আমরা অনুশিক্ষণ প্রতিবন্ধকতা পরে আরেকটি চলে যাই, অনেকটাই মিল আছে পূর্ব শিক্ষণ প্রতিবন্ধকতায়। ঠিক এভাবেই দুটো জিনিস পাশাপাশি শিখতে গিয়ে যদি পূর্বের শিক্ষণ পরবর্তী শিক্ষণে বাধা প্রদান করে তখন সেটাকে বলা থাকে পূর্ব শিক্ষণ প্রতিবন্ধকতা। পূর্বের শিক্ষণ পরবর্তী শিক্ষণকে যদি বাধা প্রদান করে, ঠিক একই উদাহরণের মধ্য দিয়ে যদি যাই, এখানে যদি সেই বলি যে দুটি দল, একটি দল পরীক্ষণ দল, একইভাবে সেই দলটি যাদেরকে বলেছিলাম 401 থেকে 450 পর্যন্ত, আর নিয়ন্ত্রিত দল হচ্ছে 451 থেকে 500 পর্যন্ত। তো এই দুটো দলের মধ্যে আবার সেই পরীক্ষণ দলকে কি করানো হচ্ছে, বিষয় 1 পড়ানো হচ্ছে, বিষয় 2 পড়ানো হচ্ছে। বলতে বলা হচ্ছে কোনটা, বিষয় 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, পরীক্ষণ দলকে বলতে বলা হচ্ছে কি বিষয় 2। আগে কিন্তু বিষয় 1 বলতে বলা হয়েছিল, বিষয় 2 মানে কি, কোনটা বলতে বলা হচ্ছে, পরবর্তীটা বলতে বলা হচ্ছে। বাধা দিচ্ছে কে, বাধা দিবে হচ্ছে 1। কারণটা হচ্ছে এখানেও দেখা গেল কি সে বলতে গিয়ে ধরে নাও সে 4টা সে বলতে পেরেছে, কারণ তাকে বলতে বলা হয়েছে এইটা বলতে বলা হয়েছে বিষয় 2 বলতে বলা হয়েছে, কিন্তু এই বিষয় 1 কিন্তু এসে এখানে বাধা প্রদান করেছে। এখানে দেখা গেল কোনো কারণে সে 4টি সে সঠিক বলেছে। পক্ষান্তরে আবার সেই যে নিয়ন্ত্রিত দল তাদের কি করা হয়েছে, তাদেরকে ঠিক পরীক্ষণ দল যখন বিষয় 1 শিখছিল তখন তাদেরকে বিশ্রামে রাখা হয়েছিল পাশের রুমে, ওই সময় ধরে বিশ্রাম। পরবর্তীতে ঠিক বিষয় 2 তাদেরকে শেখানো হয়েছিল, কাদেরকে, নিয়ন্ত্রিত দলকে, এবং তাদেরকে সেটাই পুনরুৎপাদন করতে বলা হয়েছিল। এখানেও দেখো একই অবস্থা, পরীক্ষণ দলকে দুটো তালিকা শেখানো হচ্ছে, পক্ষান্তরে নিয়ন্ত্রিত দলকে একটি তালিকা শেখানো হচ্ছে। দুটি তালিকা শেখানোর পরিপ্রেক্ষিতে বাধা এসছে এবং তার পরিপ্রেক্ষিতে পুনরুদ্রেক কম হয়েছে, মাত্র 4টি সঠিক বলেছে। কারণ হচ্ছে কি সেখানে বাধা দিয়েছে। বাধা কে দিয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তালিকা পরীক্ষণ দলের ক্ষেত্রে বিষয় 1 বাধা দিয়েছে, কারণ তাকে বলতে বলা হয়েছে বিষয় 2টি, দ্বিতীয় বিষয় যেটি তাকে সেটা রিকল করতে গিয়ে, পুনরুদ্রেক করতে গিয়ে সে প্রথমটাও কিছু কিছু সেখানে ঢুকিয়ে ফেলেছে। এই কারণে এখানে আমরা বলবো যে এখানে একটি বাধা এসছে। নিয়ন্ত্রিত দলের ক্ষেত্রে সেই বাধাটি নাই বলে এখানে আমরা ধরে নেই সেই তেমনটি 8টি সে সঠিক বলেছে, কারণ একটি তালিকায় পড়েছে, একটি সে মুখস্থ করেছে এবং একটি সে পুনরুদ্রেক করেছে, এখানে কোনো বাধা ছিল না। এ থেকে সিদ্ধান্তে আসা যায় যে পূর্ব শিক্ষণ পরবর্তী শিক্ষণের ক্ষেত্রে বাধা প্রদান করে এবং পরবর্তী শিক্ষণ পূর্ব শিক্ষণের ক্ষেত্রে বাধা দেয়। যদি পূর্ব শিক্ষণ পরবর্তী শিক্ষণে বাধা প্রদান করে তখনই বলবো হচ্ছে পূর্ব শিক্ষণ প্রতিবন্ধকতা। আর অনুশিক্ষণ বলেছি পরবর্তী শিক্ষণ আগের শিক্ষণকে যদি বাধা প্রদান করে। ওকে, এরপরে দেখো পুনরুৎপাদনের ব্যর্থতা মতবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুনরুৎপাদন করতে চাই, কোনো কারণে যদি ব্যর্থ হই, আমরা অনেক কিছু অনেক সময় পড়তে গিয়ে যদি আমরা একটু গুচ্ছ আকারে পড়ি, ধরো অনেকগুলো দেশের নাম তুমি পড়লে, তো এই যে দেশের নামের মধ্যে তুমি যদি বাংলাদেশের এতজন, ভারতের এতজন, অমুক দেশের, আমেরিকার এতজন, অস্ট্রেলিয়ার এতজন, এগুলো যদি আমি ভাগ ভাগ করে পড়ি তাহলে কিন্তু তোমার জিনিসটা মনে থাকবে। অথবা দেখা গেল কি তোমার বিশেষ কতগুলো তুমি পাখির নাম, এগুলো হচ্ছে এই জাতীয় পাখি, এগুলো হচ্ছে এই জাতীয় পাখি, এমনিভাবে কতগুলো সংকেত করে নিয়ে আমি যদি তার পরিপ্রেক্ষিতে সেটাকে পুনরুৎপাদন করি, তাহলে সেই ক্যাটাগরি করে নেই, ভাগ ভাগ করে নেই, শ্রেণী করে নেই, তাহলে কিন্তু আমার জিনিসটা মনে থাকবে। এই কারণে অনেক সময় অনেক কিছুর একটা বড় তালিকা থাকলে 100টির একটি তালিকা আছে, এই 100টি জিনিসকে একসঙ্গে মনে রাখা খুব কঠিন, কিন্তু এর মধ্যে 10টি এই, 15টি এই, 5টি এই, এভাবে যদি কতগুলো ভাগ ভাগ করে নেই, তাদের পরিপ্রেক্ষিতে যদি আমি কতগুলো শ্রেণী বা কতগুলো কোডে সাজাই, তাহলে কিন্তু সেটি মনে রাখা সম্ভব। এটাকে বলেছে এভাবে না হলে পরে আমরা পুনরুৎপাদনের সময় ব্যর্থ হয়ে যাই। এভাবে একটি মতবাদ প্রতিষ্ঠিত হয়েছে যেটাকে বলছে পুনরুৎপাদনে ব্যর্থতা মতবাদ। সেই কিউজ বা সংকেতগুলো যদি মনে থাকে তাহলে জিনিসটা মনে থাকবে, অন্যথায় মনে আসবে না। পেশিত বিস্তৃতির মতবাদ। আমরা অনেক সময় কি করে থাকি, আমরা অনেক সময় আমরা অনেক কিছুকে মনে রাখতে চাই না, মনে আনতে চাই না, সেটাকে ভুলে যেতে চাই। অনেক সময় আমাদের অনেক কষ্টদায়ক বেদনার কিছু কিছু বিষয় থাকে, অথবা মনে আমরা সেটাকে ভুলে থাকতে চাই। এভাবে যদি আমি নিজের থেকে জোর করে যদি সেটাকে পেশিত করে চাপ দিয়ে যদি সেটাকে ভুলে থাকতে চাই, তাহলে একটা পর্যায়ে কিন্তু সেই জিনিসটা আস্তে আস্তে আমার স্মৃতি থেকে হারিয়ে দিতে পারে। বিজ্ঞানী কিন্তু তোমরা নিশ্চয়ই সিগমন্ড ফ্রয়েডের নাম শুনেছো, তিনিও কিন্তু এভাবে অনেক কিছুই বলেছেন যে অনেক কিছু আমরা যদি চাপিয়ে রাখি, মনে রাখতে চাই, আনতে না চাই, তাহলে কিন্তু সেটা স্মৃতি থেকে হারিয়ে যেতে পারে। স্মৃতিচিহ্নে বিকৃতকরণ মতবাদ। অনেক সময় অনেক কিছু আমরা স্মৃতির থেকে আমরা বিকৃত করি, একটা জিনিস রূপান্তর হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছোট্ট একটি ঘটনা বলি। ধরে নাও যে এরকম একটি ঘটনা বলবার জন্য, একটি মজার ঘটনা বলবার জন্য বলা, একজন মহিলার একটি সন্তান হয়েছে। সেই সন্তানটি ধরে নাও গায়ের রংটা একটু কালো বা একটু অনুজ্জ্বল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেকটা বলতে পারি আমরা এটাকে শ্যামবর্ণ বলতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমন একটি সন্তান জন্ম হয়েছে। তো সেই মহিলা যার ঘরে জন্ম হয়েছে
তার প্রতিবেশী যিনি আছেন তিনি এসে দেখে গিয়ে তার প্রতিবেশীকে বলছে যে শুনলাম যে একটা দেখে আসলাম বাচ্চা হয়েছে, বাচ্চাটা বেশ অনেকটাই কালো, আসলে কিন্তু বাচ্চাটা কিন্তু শ্যামবর্ণ। এরপরে যে মহিলাটি শুনলেন তিনি আবার তার পাশের বাড়িতে গিয়ে যখন বললেন তখন বললেন কি, দেখলাম যে বেশ কালো একটা সন্তান হয়েছে। সেই মহিলা শুনে যখন তার পাশের বাড়িতে গিয়ে বললেন তখন বললেন যে একেবারে অনেকটাই দেখা যায় যে একবারে হাড়ির কালির মতো কুটকুটে কালো হয়েছে। এই যে দেখো একটি শ্যামবর্ণ সেখান থেকে কালো অনুজ্জ্বল আস্তে 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 কিন্তু হাড়ির কালির মতো, তাহলে মূল জিনিসটা থেকে কিন্তু আস্তে আস্তে রূপান্তর হয়ে কিন্তু সেটা অন্য জায়গায় চলে গেল। এমনিভাবে দেখা যাবে কি আমরা যদি কোনো জিনিসকে বিকৃত করি, চেঞ্জ করি, আস্তে আস্তে স্মৃতি থেকে সেটা কিন্তু হালকা হয়ে যায়। এমনিভাবে বিভিন্ন বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, তোমরা তোমাদের মতো করে একটি ভূতের গল্প জানো, আমাদের দেশের প্রেক্ষাপটে ভূতের গল্প একরকম, অন্য দেশের প্রেক্ষাপটে কিন্তু ভূতের গল্পগুলো অন্যরকম। যখন অন্য দেশের প্রেক্ষাপটে একটি ভূতের গল্প শুনেছো, তুমি মেলাবার চেষ্টা করছো, তখন তুমি ঠিকমতো বুঝতে পারছো না, তখন তুমি কিন্তু তোমার মতো করে তোমার দেশীয় প্রেক্ষাপটে তোমার চিন্তাধারার মধ্য দিয়ে তুমি সেটাকে সাজাবার চেষ্টা করছো। আস্তে আস্তে হবে কি, সেই মূল যে ঘটনাটি ছিল যার কাছ থেকে তুমি শুনলে, সেই যে দেশের বিজ্ঞানী তার ভূতের গল্প করেছিল, সেখান থেকে তুমি তোমার মতো করে চেঞ্জ করে তোমারটা আরো আরেকজনকে বলেছে, সে তার মতো করে চেঞ্জ করেছে, সে আবার শুনে তার আরেকজনকে বলেছে, সে আবার তার মতো করে চেঞ্জ করেছে। এভাবে আস্তে আস্তে স্মৃতি থেকে রূপান্তর হতে হতে বিকৃত হতে হতে সেটা স্মৃতি থেকে হারিয়ে যেতে পারে। স্মৃতির বিস্মৃতির আবেগজনিত মতবাদ, আমরা আবেগের বশবর্তী হয়ে অনেক কিছু অনেক সময় হারিয়ে যায়। আমরা জানি যে অনেক সময় আবেগপ্রবণ হয়ে গেলে আবেগ খুব কঠিন মাত্রায় যদি কখনো আঘাত করে এবং আমাদের স্মৃতিশক্তি আমাদের হারিয়ে যায়, অথবা আমরা কোনো কিছু ভুলে যাই। বিজ্ঞানীরা গবেষণা করে এমন বলেছেন, বিশেষ করে বিজ্ঞানী জাইগার্নিকের একটি মজার গবেষণা আছে এখানে। বিজ্ঞানী জাইগার্নিক তিনি বলেছেন যে যে জিনিসগুলো আমার অসম্পূর্ণ থাকে, যে জিনিসগুলো আমার সম্পূর্ণ হয় সেগুলো আমার স্মৃতি থেকে অনেকটাই রিল্যাক্স হয়ে যায়, কিন্তু যে জিনিসগুলো অসম্পূর্ণ থাকে, অখণ্ডিত অবস্থা থাকে, অসম্পূর্ণ একটা অবস্থা থাকে, তখন সেটি মনের ভিতরে একটা চাপ তৈরি করে এবং তার পরিপ্রেক্ষিতে সেটি অনেক সময় বেশি মনে থাকে। তিনি গবেষণার পরিপ্রেক্ষিতে বলেছেন যে যে জিনিসটি আমার অসম্পূর্ণ থাকে, কোনো একটা জিনিস সম্পূর্ণ করেছো, ধরো তোমার কালকে একটি পরীক্ষা নেব, তুমি সেটা পড়ালেখা অলরেডি তৈরি করে তুমি রেখেছো, তা তুমি আজকে বিকেলবেলা তুমি নিউ মার্কেটে গিয়েছো, ঘুরতে ঘুরতে তুমি চমৎকার মজার মধ্যে দিয়ে আছো, কারণ হচ্ছে কি তোমার পড়ালেখা তৈরি করা আছে। কিন্তু তোমার আরেকটি বন্ধু তোমার সঙ্গে গিয়েছে, সে আজকে তার পড়াটা তৈরি হয়নি, তার মাথার মধ্যে বারবার কিন্তু আসছে কালকে পরীক্ষা নেবে স্যার, কিন্তু আমি তো এখনো পড়ি নাই, বারবার নিউ মার্কেটে গিয়ে তোমার খালি তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, কারণ হচ্ছে আমার পড়াটা পড়তে হবে। কিন্তু যে ব্যক্তি কিন্তু পড়াটা সম্পূর্ণ করে বসে আছে, তার কিন্তু ওই নিউ মার্কেটে গিয়ে কিন্তু সেই ক্লাসের কথা বা পরীক্ষার কথা মনে পড়ছে না। তাহলে তুমি পড়াটা সম্পূর্ণ করে রেখেছো, আর অন্য শিক্ষার্থীকে সে সম্পূর্ণ করেনি বলে তার কিন্তু সেই অসম্পূর্ণ জিনিসটা বারবার মনে করিয়ে দিচ্ছে যে যেতে হবে তাড়াতাড়ি, বাসায় গিয়ে আমাকে পড়তে হবে, কারণ নিউ মার্কেটে তুমি অন্য কাজে গিয়েছো, সেখানে গিয়ে তোমার পরীক্ষার কথা মনে পড়ছে, কারণ এটি তোমার আবেগকে বিশেষভাবে প্রভাবিত করছে, যেহেতু সেটা অসম্পূর্ণ আছে। ঠিক এখানেও বিজ্ঞানী একটি গবেষণা করেছেন যে এক চা বিক্রেতা ছিল, সে চা বিক্রেতা দোকানে কেউ কেউ দেখা গেল নগদ খেত, কেউ কেউ বাকি খেত, সেই বিক্রেতা কখনোই কাগজ কলমে সেটা লিখে রাখতো না। তো একটা পর্যায়ে গিয়ে তাকে জিজ্ঞেস করা হলো, বলেন তো দেখি কে কে আপনার দোকানে খায় বা কে কে আসে আপনার দোকানে। তখন দেখা গেল কি সে সেই নামগুলো বলতে পেরেছিল যে মানুষগুলো তার কাছ থেকে বাকি খেয়েছিল, যে মানুষগুলো পয়সা দিয়ে অর্থ দিয়ে খেয়ে গেছে, তাদের নামগুলো সে স্মরণ করতে পারছে না বা তাদেরকে মনে আনতে পারছে না। এ থেকে বোঝা গেল সেই চায়ের দোকানদারটি তার কাছে অসম্পূর্ণ হচ্ছে, খেয়েছে কিন্তু পয়সা দেয়নি, কাজটি হচ্ছে অসম্পূর্ণ, খেয়েছে পয়সা দিয়েছে এটা কিন্তু সম্পূর্ণ। এর পরিপ্রেক্ষিতে বিজ্ঞানী সিদ্ধান্তে আসলেন অসম্পূর্ণ কাজ আমার স্মৃতিতে অনেক সময় অনেক বেশি মনে থাকে। এভাবে তিনি বিস্মৃতির আবেগজনিত মতবাদকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এভাবে এবার একটু দেখে নেই একটু অন্যান্য যে কারণগুলো আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আবেগজনিত প্রতিরোধ, ভয়, রাগ, ঘৃণা, লজ্জার কারণে আমাদের কি হতে পারে, আমাদের আবেগ হারিয়ে যেতে পারে। অবদমন, আমরা অনেক সময় কিছু দমন করে রাখি, দমিয়ে রাখতে চাই, আস্তে আস্তে সেটা স্মৃতি থেকে হারিয়ে যেতে পারে। আঘাত, আমরা জানি যে মস্তিষ্কে আঘাত পেলে অনেক সময় স্মৃতিশক্তি হারিয়ে যায়। শারীরিক এবং মানসিক যে কোনো আঘাতই হোক না কেন আমার একটি বিস্মৃতির কারণ হতে পারে। বিভিন্ন নাটক সিনেমায় আমরা দেখে থাকি। পরিবর্তিত পরিবেশ, এক পরিবেশে তুমি শিখেছো, পড়ার টেবিলে তুমি পারো, কিন্তু পরীক্ষা হলে এসে পারো না, তাই না প্রিয় শিক্ষার্থী? এমনটি হয় অনেক সময়। পরিবেশ পরিবর্তন হয়ে গেলে পরে তোমার অনেক সময় অনেক কিছু স্মৃতি থেকে হারিয়ে যেতে পারে প্রিয় শিক্ষার্থী। মনোযোগ এবং অনুরাগের অভাব, যেমনটা বলেছিলাম যে মনোযোগ সহকারে পড়তে হবে, যদি কোনো কারণে তোমার মনোযোগ কম থাকে, ভালো লাগা ভালোবাসা অনুরাগ কম থাকে, তাহলে তোমার সেটা স্মৃতি থেকে হারিয়ে যাবে। বলবর্ধকের অভাব, বলবর্ধক মানে পুরস্কার, আমি প্রত্যেকটি কার্যক্রমে তোমাদেরকে পুরস্কৃত করবার চেষ্টা করি, কারণ হচ্ছে বলবর্ধক দিলে পরে তোমার স্মৃতিতে থাকবে, বলবর্ধকের অভাব থাকলে কিন্তু সেটি স্মৃতি থেকে হারিয়ে যেতে পারে। অসুস্থতা, কোনো কারণে তুমি অসুস্থ আছো, দীর্ঘদিন একটা মানুষ অসুস্থ থাকলে পরে আমরা দেখি তার স্মৃতিশক্তি হারিয়ে যায়। বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি নানা রকম রোগ বিরোগের পরিপ্রেক্ষিতে তার কি হয়ে থাকে, দীর্ঘদিন অসুস্থ থাকলে তার স্মৃতিশক্তি হারিয়ে যায়। বাচনিক অনুষঙ্গের প্রভাব, তুমি একটা যদি শিখেছো পড়েছো কিন্তু মুখ দিয়ে উচ্চারণ হচ্ছে না, কথা বলা হচ্ছে না, অনেকদিন থেকে সেটা নাম উচ্চারণ হচ্ছে না, এভাবে যদি বাচনিক অনুষঙ্গ যদি না থাকে তাহলে তোমার স্মৃতি থেকে সেটা হারিয়ে যেতে পারে। যথাযথ অনুষঙ্গের অভাব, ঠিক বুঝে গেছো নিশ্চয়ই। সুবিন্যস্তকরণের অভাব, সাজানো গোছানো যদি না থাকে, সময়ের শর্তগুলো কখন পড়তে হবে, ঘুম থেকে উঠে পড়তে হবে, নিশ্চয়ই বিকেলে পড়তে হবে, সন্ধ্যায় পড়তে হবে, এভাবে রুটিন মাফিক যদি পড়ি, কখন পড়লে পরে আমার একটা জিনিস শেখার পরে
আমাকে কি করতে হবে, আমাকে ঘুমিয়ে যেতে হবে, সময়ের শর্ত। কারণ তুমি একটা জিনিস পড়লে রাত 11টা পর্যন্ত, এরপরে তুমি 2 ঘন্টা ধরে তুমি দেখা গেলো তুমি নেটে আছো, ফেসবুকে আছো, তারপরে তুমি ঘুমোতে গেলে, তাহলে তোমার সাথে স্থায়ী হবে না। কারণ তোমার সময় বলে দেয় জিনিসটি পড়ার পরে তোমাকে কি করতে হবে, তোমাকে মস্তিষ্কে রেস্ট দিতে হবে। সেটি নিশ্চয়ই একটি ঘুমের মধ্য দিয়ে হতে পারে, অন্য কাজে গেলে পরে কিন্তু তুমি কিন্তু সেটা অনুশীলন ঠিকভাবে করছো না। এই কারণে বলতে সময়ের শর্তগুলো আমাদেরকে মানতে হবে, কখন পড়বো কখন পড়বো না। মানসিক রোগ, নানা রকম মানসিক রোগের পরিপ্রেক্ষিতে আমার স্মৃতিশক্তি হারিয়ে যেতে পারে। মস্তিষ্কে টিউমার হলে পরে বা মস্তিষ্ক বড় ধরনের কোনো সমস্যা হলে পরে হতে পারে, বিষক্রিয়া, রক্তে নানা রকম বিষক্রিয়া হলে পরে তোমার সমস্যা তৈরি হতে পারে, ভাইরাস কোনো ধরনের আক্রান্ত হলে পরে, সিফিলিস ভাইরাস সহ বিভিন্ন ভাইরাস আক্রান্ত হলে পরে কিন্তু স্মৃতিশক্তি হারিয়ে যেতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে একটু সংক্ষেপে আমরা গেলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার একটু তোমাদেরকে দেখে নিতে চাই যা কিছু পড়লাম, যা কিছু শিখলাম তা তোমরা কতটুকু আত্মস্থ করতে পেরেছো। একটু পাঠ মূল্যায়নের মধ্য দিয়েই তোমাদের সঙ্গে একটু হই। অনেক বড় একটু ক্লাস হয়ে যাচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হয়তো এই অধ্যায়ের সর্বশেষ ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রশ্ন করেছি, নিশ্চয়ই তোমরা এখন অনলাইনে আছো, এবার প্রশ্ন উত্তর লিখবে এবং বক্সে পাঠিয়ে দেবে, আমি দেখব। প্রথম প্রশ্নটা করেছি, খুব রিল্যাক্সে থাকবার জন্য বলছি, প্রথম অধ্যায়টির নাম কি? অর্থাৎ মনোবিজ্ঞানের যে 3টি অধ্যায় আজকের ক্লাসের মধ্য দিয়ে শেষ হলো, এর প্রথম দিন থেকে যে শুরু করেছিলাম যে অধ্যায়টি, প্রথম 5টি ক্লাসের মধ্য দিয়ে, সেই প্রথম অধ্যায়টির নাম কি? যারা লিখতে পেরেছো আমি একটু নামগুলো দেখে নিতে চাই, কারা লিখতে পেরেছো সেই নামগুলো একটু যদি দেখতে পারতাম প্রিয় শিক্ষার্থীদের নামগুলো। যারা লিখেছো প্রথম অধ্যায়টির নাম কি, কারা কারা লিখেছো একটু দেখে নিতে চাই। নিশ্চয়ই তোমরা আছো নেটে এবং নাম নাম অনেকেরই নাম আছে, অনেকেই লিখেছো, কিন্তু আমি উত্তরটি পেতে চাই। প্রথম অধ্যায়টির নাম কে লিখতে পেরেছো? মনোবিজ্ঞান পরিচিতি একজন লিখেছে, জান্নাতুল ফেরদৌস। ও অলরেডি অর্ণব বা অনন্যা লিখেছে মনোবিজ্ঞান পরিচিতি। হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস, অনন্যা, আরো দেখতে পাচ্ছি সিফাত পিয়াল, আরবি, তাসফিয়া, সঞ্জিদা, আসফিকা। ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেকেই দেখতে পাচ্ছি লিখেছে, তোমরা প্রত্যেকেই। বুসরা, আনারুল 424 রোল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনোবিজ্ঞান পরিচিতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক ধন্যবাদ, তোমরা আছো আমার সঙ্গে এবং নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থী বাকিরাও লিখছো। এবার আমরা একটু চলে যাই পরবর্তী যে প্রশ্নটি আছে সেই প্রশ্নে। একটু স্লাইডটা হ্যাঁ, দ্বিতীয় অধ্যায়টির নাম কি? একইভাবে প্রশ্ন করেছি, দ্বিতীয় অধ্যায়টির নাম কি? অর্থাৎ তার পরবর্তী যে 5টি ক্লাস, যে ক্লাসটি আমরা নিয়েছিলাম নভেম্বর মাসে, সেই 5টি অধ্যায়ের একটি নাম ছিল। অধ্যায়টির নাম কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ? একটু যদি কোনো শিক্ষার্থী উত্তর দিয়ে থাকো। 2 নম্বর প্রশ্ন, দ্বিতীয় অধ্যায়টির নাম কি? আমরা 3টি অধ্যায় আজকের ক্লাসের মধ্য দিয়ে শেষ করলাম। দ্বিতীয় অধ্যায়টির নাম শেষ বলেছি, অর্থাৎ অক্টোবর মাসে একটি অধ্যায় পড়েছি, নভেম্বরে একটি অধ্যায়, ডিসেম্বরে আরেকটি অধ্যায় শেষ করলাম। হ্যাঁ, একটু দেখে নেই উত্তরগুলো, তোমরা নিশ্চয়ই লিখেছো। দ্বিতীয় অধ্যায়ের পরিপ্রেক্ষিতে উত্তর নিশ্চয়ই চলে আসবে। আসপিয়া তাসনিম আগের প্রশ্নের উত্তর দিয়েছে, জিলিয়া রহমান আগের প্রশ্নের উত্তর দিয়েছে। দ্বিতীয় অধ্যায় বলতে আসলে হ্যাঁ, তোমরা আসলে বইয়ের দ্বিতীয় অধ্যায়টি লিখেছো সুমাইয়া খাতুন, কিন্তু আমি যে দ্বিতীয় অধ্যায়টি পড়েছি আচরণের বিকাশ, বইয়ের দ্বিতীয় অধ্যায়। প্রশ্নটি হয়তো তোমাদের একটু বুঝতে বা আমার একটু বলতে ভুল হয়ে গেছে। অর্ণব সেও লিখেছো আচরণের বিকাশ, হ্যাঁ বইয়ের সেটি, কিন্তু আমি যে দ্বিতীয় অধ্যায়টি পড়িয়েছি সেই অধ্যায়টির নাম কি? অর্থাৎ আমি যে তোমাদের ষষ্ঠ অধ্যায়টা পড়িয়েছিলাম দ্বিতীয়তে, অর্থাৎ আমি 3টি অধ্যায় পড়েছি, সেই 3টি অধ্যায়ের পরিপ্রেক্ষিতে জিজ্ঞেস করেছি, তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায়টি জিজ্ঞেস করিনি। না, ঠিক আছে, আমি সেটাকে ভুল উত্তর ধরবো না, তোমরা বইয়ের উত্তরটি লিখছো, বইয়ে যে দ্বিতীয় অধ্যায়টি আছে সেটি তোমরা লিখছো। হ্যাঁ, সিফাত সাসনিন প্রিয়া প্রথম লিখেছে সংবেদন এবং প্রত্যক্ষণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই বাকিরাও লিখবে। হ্যাঁ, লিখেছে, আনারুল লিখেছে, লামিয়া লিখেছে, লিখতে পাচ্ছে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তোমরা লিখেছো সংবেদন প্রত্যক্ষণই লিখছে বেশিরভাগ। আমি একটু সঠিকটি কোনটি আমি একটু বলে জানিয়ে দেবো। আসফিকা বিনতে আজিজও লিখেছে সংবেদন প্রত্যক্ষণ, লামিয়া আরবিও লিখেছে সংবেদন প্রত্যক্ষণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হ্যাঁ ঠিক আছে, দ্বিতীয় উত্তরটি তোমরা লিখছো। প্রিয় শিক্ষার্থীর নামগুলো আসছে আস্তে আস্তে, অনেক অনেক ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী। 3 নম্বর প্রশ্নে চলে যাই। 3 নম্বর যে প্রশ্নটি আছে বলেছে যে নতুন শিক্ষণ পুরাতন শিক্ষণের স্থিতিতে বাধা প্রদান করলে তাকে কি বলে বা করাকে কি বলে? নতুন শিক্ষণ পুরাতন শিক্ষণের স্থিতিতে বাধা প্রদান করাকে কি বলে? সঠিক উত্তর কোনটি? 3 নাম্বার একটু দেখে নিতে চাই। এক, ক বলেছে অব্যবহারজনিত স্মৃতির অবক্ষয়, খ বলেছে আবেগজনিত প্রতিরোধ, গ হচ্ছে অনুশিক্ষণ প্রতিবন্ধকতা, ঘ হচ্ছে পূর্ব শিক্ষণ প্রতিবন্ধকতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি দেখে নিতে চাই 3-এর কোনটি উত্তর সঠিক। 3-এর উত্তরটি হ্যাঁ, অলরেডি অনেকে যুক্ত হয়ে গেছো, উত্তরটি লেখার চেষ্টা করছো। 3-এর কোন উত্তরটি সঠিক প্রিয় শিক্ষার্থীবৃন্দ? প্রশ্নটি নিশ্চয়ই দেখতে পাচ্ছি। 3-এর হ্যাঁ, অনন্যা প্রামাণিক উত্তর দিয়েছে অলরেডি, আনারুল উত্তর দিয়েছে ডি দেখতে পাচ্ছি, সঞ্জিদা দিয়েছে ডি, সি, সঞ্জিদা সি দিয়েছে,
সি মানে হচ্ছে অনুশিক্ষণ প্রতিবন্ধকতা বলেছো, আর তাসপিয়া অনুশিক্ষণ বলেছে, তাসপিয়া বলেছে ডি, সুমাইয়া বলেছে সি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসমা ইয়াসমিন সালমা বলেছে সি, শিমু বলেছে সি, এবং আরো দেখতে পাচ্ছে হ্যাঁ সিফাত রাজন সি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ ম্যাক্সিমাম শিক্ষার্থীরা লিখেছে আনোয়ারুল ইসলাম সি বলেছে, অর্থাৎ অনুশিক্ষণ প্রতিবন্ধকতা। সঠিক উত্তর হচ্ছে 3 গ অনুশিক্ষণ প্রতিবন্ধকতা। বেশিরভাগই 2-1 জন ভুল করেছো, বেশিরভাগ শিক্ষার্থীরা কিন্তু সঠিক বলেছো। সর্বশেষ 4 নাম্বার যে প্রশ্নটি আছে সেই প্রশ্ন উত্তরে চলে যাব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু দেখে নেই। সেই প্রশ্ন বলেছে প্রীতম তার পড়া যতই ভালো মুখস্থ হোক না কেন পরীক্ষায় ভালো করার জন্য প্রতি 7 দিন পর পর আবার পড়ে নেয়। প্রীতম তার পড়া যতই ভালো মুখস্থ হোক 7 দিন পর পর সে আবার পড়ে নেয়। প্রশ্ন করেছে প্রীতমের স্মৃতিশক্তি উন্নতকরণের কৌশলটি হলো ক আবৃত্তি, খ হচ্ছে যথাযথ অনুষঙ্গ, গ হচ্ছে সামাজিক শিক্ষণ, ঘ হচ্ছে সময়ের ব্যবধানের পুনরাবৃত্তি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ 4 নম্বরের সঠিক উত্তর কোনটি? আমি একটু উত্তর দেখে নিতে চাই। 4-এর সুমাইয়া খাতুন প্রথমে উত্তর দিয়েছে, লামিয়া রবি উত্তর দিয়েছে, অনন্যা প্রামাণিক উত্তর দিয়েছে, আসমা ইয়াসমিন উত্তর দিয়েছে, মনীষা খন্দকার পূজা উত্তর দিয়েছে। আমি দেখতে পাচ্ছি মনীষা খন্দকার পূজার পরে তাসফিয়া, এরপরে দেখতে পাচ্ছি তাসফিয়া উত্তর দিয়েছে, শিমু উত্তর দিয়েছে। সবার উত্তরটাই সঠিক হয়েছে, সবাই দিয়েছে 4-এর ঘ সিফাত নাজনীন প্রিয়া দেখতে পাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা উত্তরগুলো দিতে পেরেছো, বাকিরাও উত্তর দিচ্ছ। হ্যাঁ, জিলিয়া রহমান উত্তর দিয়েছে, আনোয়ারুল ইসলাম 424 উত্তর দিয়েছে। অনেক অনেক ধন্যবাদ, তোমরা উত্তরগুলো দিচ্ছ। আমি পরেও তোমাদের উত্তরগুলো দেখে নেব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমার কোনটা সঠিক। 4-এর সঠিক উত্তর হচ্ছে 4-এর ঘ। এর মধ্য দিয়ে আমাদের 4টি প্রশ্ন উত্তর শেষ হয়ে গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা এবার একটু পুনরালোচনার মধ্যে বলতে চাই আমরা কি পড়েছি। আমরা পুরো অধ্যায়টি সেই বলা যায় স্মৃতি বিস্মৃতি, তারও আগে আমরা শিক্ষণ, এই অধ্যায়ের মধ্যে কিন্তু শিক্ষণ এবং স্মৃতি অধ্যায়ের নাম থাকলেও শিক্ষণ, স্মৃতি এবং বিস্মৃতিকে নিয়ে আলোচনা করেছি। নিশ্চয়ই এই ক্লাসগুলো আরেকবার তোমার দেখার সুযোগ থাকলে তোমার এগুলো মনে পড়ে যাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। পুনরালোচনা আমরা এখানেই এগিয়ে যাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কারণ তোমাদের নিশ্চয়ই ধারাবাহিকভাবে প্রত্যেকটি ক্লাস আছে একটার পর একটা। এবং এবার একটু দেখে নিতে চাই, এবার স্লাইডটি চেঞ্জ করতে চাই। হ্যাঁ, অনেকে উত্তর তোমরা দিয়েছো, আমি পুনরালোচনার পরের স্লাইডটিতে একটু আসতে চাচ্ছি। স্লাইডটি, হ্যাঁ, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ প্রিয় শিক্ষার্থী তোমাদের প্রশ্নগুলো একটু দেখে নেব, আবার একটু যদি প্রশ্ন উত্তরে যেতে পারি। এর বাইরেও তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা জাস্ট 1টা মিনিটের মধ্যে একটু দেখে নিতে চাই। দেখতে পাচ্ছি দিলাম, হ্যাঁ অনেকেই তোমরা উত্তর দিচ্ছ, তাদের নামটি হয়তো বলা হচ্ছে না, আগে নামটি বলছি না, সত্যি কিছু কিছু টেকনিক্যাল সমস্যার কারণে হয়তো এমনটি হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি অনেক অনেক ধন্যবাদ জানিয়েছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমাদের প্রশ্ন চাচ্ছিলাম, যদি আগেও কোনো প্রশ্ন থেকে থাকে, আগে হয়তো করেছে, একটু যদি একটা ক্লাস একটু উপরের দিকে যাওয়া যায় তাদের কমেন্টগুলোর মধ্যে আগেও হয়তো প্রশ্ন করে থাকতে পারে পুরো সময়টা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ কোনো প্রশ্ন যদি থাকে আমি একটু দেখে নিলাম এট এ গ্লান্স, কোনো প্রশ্ন আছে কি না দেখতে পাচ্ছি না কোনো প্রশ্ন। সংবেদন প্রত্যেক সব অধ্যায়ের নামগুলো লিখেছো তোমরা, আমি প্রশ্ন দেখতে পাচ্ছি না। আমরা চলে যাই, তোমাদের নিশ্চয়ই প্রশ্ন থাকলে পরে পরবর্তী ক্লাসে আমি উত্তর দেওয়ার সুযোগটি পাবো। অনেক অনেক ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছো প্রিয় শিক্ষার্থী, ধন্যবাদ আসমা ইয়াসমিন সালমা। হ্যাঁ, আমরা চলে যাই পরবর্তী যে স্লাইডটি আছে সেই স্লাইডে চলে যাই। হ্যাঁ, বাড়ির একটু কাজ দিলাম, শিক্ষণের স্মৃতি অধ্যায় যা কিছু পড়ানো হলো তা নিশ্চয়ই ভালোভাবে পড়বে, লিখবে, এবং যে কোনো সময় নিশ্চয়ই পরীক্ষা হতে পারে, সেটি নিশ্চয়ই পরবর্তী ক্লাসেও পরীক্ষা হতে পারে প্রিয় শিক্ষার্থী। কিন্তু পড়া কিন্তু বাকি রাখা যাবে না, অর্থাৎ এই অধ্যায়টি তোমরা এর মধ্যে পড়ে নিবে, পরবর্তী ক্লাস রাখা পর্যন্ত এই অধ্যায়টি তোমরা কিন্তু সুন্দরভাবে আত্মস্থ করে নিবে। নতুন অধ্যায় নিয়ে কথা বলবো নতুন বছরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ পরবর্তী ক্লাসের পাঠ নতুন একটি অধ্যায় নিয়ে, সেখানে আমরা গেলাম না, যা পড়িয়ে আসলাম সেটাই তোমরা সুন্দরভাবে মনে রাখবার চেষ্টা করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন একটু বলতে চাই এরকম ভাবে আমার বিশেষভাবে আমার প্রিয় শিক্ষার্থী তোমরা, তোমাদেরকে একটু ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। ঠিক এবছরই তোমাদের এবং সর্বোপরি আমার এই পেশাগত কার্যক্রমের জন্য একটি ডিজিটাল অ্যাওয়ার্ড 2020 একটি সম্মাননা পেয়েছি। বিশেষ করে তোমরা অনেকেই ধন্যবাদ জানিয়েছো, অনেকেই অভিনন্দন জানিয়েছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমার কৃতজ্ঞতা জানাই, তোমাদেরকে ধন্যবাদ জানাই। এই শ্রেষ্ঠ শিক্ষক এবং এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ যেটি আছেন তারা এই সম্মাননাটি দিয়েছেন। কাজেই আমি আমার সেই যারা আমাকে এই সম্মানে অধিষ্ঠিত করেছে তাদেরকেও নিশ্চয়ই আমি আমার আজকের এই ক্লাসের মধ্য দিয়ে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সম্মানিত মাননীয় মন্ত্রী মহোদয় জনাব জুনায়েদ আহমেদ পলক সেখানে উপস্থিত ছিলেন।
আরও বেশ কয়েকজন মাননীয় সংসদ সদস্য সেখানে উপস্থিত ছিলেন, আনুষ্ঠানিকভাবে এভাবে সম্মানিত করেছেন। নিশ্চয়ই সেই তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই শিক্ষা মন্ত্রণালয়কে, যারা একটি বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে এভাবে বাছাই করে তারা সেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে আমার নামটি প্রেরণ করেছেন, বিবেচনায় নিয়েছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই আজকের এই ক্লাস থেকে সেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট যারা আছে তাদেরকেও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে ঠিক যেখানে আমি কর্মরত আছি সেই কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান, যার অনুপ্রেরণার মধ্য দিয়ে বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত হই, কাজ করি, এবং এই মানুষটি বলা যায় 3 বার আমাকে এরকম একটি বিষয়ের সঙ্গে সংযুক্ত করে অর্থাৎ শ্রেষ্ঠ শিক্ষকের মনোনয়নটি দিয়েছেন। কাজেই স্যারকেও আনুষ্ঠানিকভাবে আমার কৃতজ্ঞতা জানাবার সুযোগটি হয়নি। আজকের এই ক্লাসের মধ্য দিয়ে স্যারের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমার সম্মানিত উপাধ্যক্ষ মহোদয়, যিনি এই করোনাকালীন এই কার্যক্রমে, আমার এই পাঠদান কার্যক্রমে নানাভাবে আমাকে সহযোগিতা করেছেন ক্লাসগুলোকে বাস্তবায়ন করার ক্ষেত্রে। সর্বোপরি আমার কলেজের সম্মানিত সহকর্মী যারা আছেন তাদের নানা রকম সহযোগিতা, অনুপ্রেরণা, ভালোবাসার মধ্য দিয়ে কিন্তু আজকের আমি, কাজেই তাদের প্রতি আমার অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। মনোবিজ্ঞান বিভাগে সম্মানিত যে সহকর্মীরা আছেন তাদের প্রতিও। এবং সবচেয়ে আমার প্রাণের যে জায়গাটি সেটি হচ্ছে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা বিভিন্ন সময় অফলাইনে অনলাইনে ক্লাসে যুক্ত থেকে আমার এই কার্যক্রমগুলোকে সফল করো, সেই প্রাণপ্রিয় শিক্ষার্থীকে আজকের এই ক্লাসের মধ্য দিয়ে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নানা রকম কার্যক্রম আমরা করি, নানা রকম কার্যক্রমের সঙ্গে তোমাদেরকে যুক্ত করি, এবং এর পরিপ্রেক্ষিতেই নিশ্চয়ই আজকের আমার এই স্বীকৃতি। কাজেই তোমাদের প্রতি কৃতজ্ঞতা জানানো কোনো কারণ থাকতে পারে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আছো বলেই আমার পরিচয় আছে, কাজেই তোমরা হচ্ছে আমার এই কার্যক্রমের মূল প্রাণ শক্তি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু দেখে নিলাম সেই ভালো লাগার জায়গা থেকে, ভালো লাগার স্মৃতি থেকে, তোমাদেরকে অনেক দিন তোমাদেরকে দেখা হয় না, সেই জায়গা থেকে ঠিক ছবির মধ্য দিয়ে তোমাদেরকে একটু ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবার চেষ্টা করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নানা রকম কার্যক্রমে তোমরা যুক্ত থেকে সফল। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত মাননীয় ভিসি মহোদয় সহ সংশ্লিষ্ট পরিবারবর্গকে, কারণ তারাও এই করোনাকালে একটি কোর্স আমাকে পড়ার সুযোগ দিয়েছিল। 15টি লেকচারের মধ্য দিয়ে কিন্তু সেই কোর্সটিও আমি সম্পন্ন করেছি অনলাইনে। কাজে তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এরকম একটি কাজের সঙ্গে যুক্ত করবার সুযোগ দেওয়ার জন্য। নিশ্চয়ই জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে তোমরা দেখতে পাচ্ছ, এবং সর্বোপরি সেই যে আমাদের প্রাণের ক্লাস, সেই যে লাল নীল বিভিন্ন রঙের সেই উৎসবের ক্লাস, সেই ক্লাসে আমরা ফিরে যেতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবেই নিশ্চয়ই আমরা আমাদের পাঠদান কার্যক্রমটাকে আনন্দমুখর করতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গুড বাই জানাতে চাই 2020। নিশ্চয়ই আজকের এই ক্লাসের মধ্য দিয়ে, সর্বশেষ আজকের ক্লাসের মধ্য দিয়ে 2020কে আমি গুড বাই জানাচ্ছি, তোমরাও গুড বাই জানাচ্ছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বছরটাকে বিদায় জানিয়ে আমরা নিশ্চয়ই আগামীর জন্য কিছু ভাবতে চাই। সেই জায়গা থেকে একটু খেয়াল করো যে আমি এখানে একটি বিষয় উপস্থাপন করেছি। সমাজবিজ্ঞান বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর নাজনীন সুলতানা, প্রিয় সহকর্মী আমার, যিনি নতুন বছরে ঠিক এভাবেই আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, সেই সুরে তোমাদেরকে জানাই। বিষে বিষক্ষয় হলো না তো, শুধু বিষে জ্বর জ্বর মন। বিষ বিষ তুমি যাও না এবার, থাকবে কতক্ষণ। চলে যাক সব অশুভ শক্তি, করোনাও হোক দূর। 2021 আসুক এবার, বাজিয়ে সুখের সুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকের এই ক্লাস থেকে আমার প্রিয় সহকর্মী ডক্টর নাজনীন সুলতানা, যিনি উপরের ছবিটাতে আছেন, দেখতে পাচ্ছ ম্যাডামকে, বিচারকের দায়িত্ব পালন করছেন। ঠিক একইভাবে কবিতাটি পাঠ করেছে বা আবৃত্তি করেছে আমার স্নেহের প্রিয় শাম্মী আক্তার সুমি, দেখতে পাচ্ছ। এই দুজনকেই আজকের এই ক্লাসের মধ্য দিয়ে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একই সুরে আমিও তোমাদের সঙ্গে আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই জায়গা থেকে এবার একটু চলে আসলাম। তোমরা পুরো সময়টি এই করোনাকালীন সময়ে ঠিক এভাবেই আমাদের সঙ্গে যুক্ত ছিলে, ঠিক ল্যাপটপ নিয়ে বসেছিলে, আমিও আমার মতো ঠিক ল্যাপটপ নিয়ে বা মোবাইল নিয়ে বসে থেকে তোমাদের সঙ্গে কার্যক্রম যুক্ত থেকেছি। নিশ্চয়ই এর উত্তরণ ঘটাতে চাই, 2020 এখান থেকে বের হয়ে আসতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ফিরে যেতে চাই আমাদের সেই যে প্রাণের কলেজ, প্রাণের ক্লাসরুম, সেই ক্লাসরুমে নিশ্চয়ই আগামীতে যাব। পাঠদান কার্যক্রমটি একটি উৎসবে পরিণত হবে, সবাই একটি রুমের মধ্যে আমরা যাব, সেই প্রত্যাশা আমি নিশ্চয়ই করতেই পারি 2021-এ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরকম একটি আশার জায়গা থেকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই 2020-এর আজকের যে সর্বশেষ ক্লাসটি, সেই ক্লাসের পরিপ্রেক্ষিতে ছোট্ট একটু কথা বলেছি। আজকের ক্লাসের পরিপ্রেক্ষিতেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিজয়ের মাস
আর মুজিব শতবর্ষ বলে প্রথম স্লাইডটিতে লাল আর সবুজের, লাল আর উৎসবের আলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মহামারী করোনার কারণে মাঝের স্লাইডগুলো হচ্ছে কালো এবং স্বর্ণালী সুন্দর আগামীর প্রত্যাশায় শেষের স্লাইডটি ভালো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার আজকের এই ক্লাসের মধ্য দিয়ে খেয়াল করেছো, প্রথম যে স্লাইডটি ছিল এটি বিজয়ের মাস এবং এটি মুজিব শতবর্ষ বলেই এই প্রথম স্লাইডটিতে লাল এবং উৎসবের একটি আলো সেখানে তোমরা দেখেছো। মাঝখানে পুরোটা বছর জুড়েই বলা যায় আমরা করোনা মহামারীর কারণে ছিলাম, এই কারণে আমি আজকের ক্লাসের সমস্ত স্লাইডগুলো রেখেছি কালো। এবং সর্বশেষ এর পরে যে স্লাইডটি আসবে, শেষ স্লাইডটি, সেই স্লাইডটি নিশ্চয়ই স্বর্ণালী সুন্দর একটি আগামীর কথা বলবে। সেই কারণেই সেই স্লাইডটি আমরা প্রত্যাশা করি এমনভাবেই সুন্দর স্বর্ণালী, সুন্দর স্বর্ণালী সাদা এবং লাল সবকিছু মিলে একটি সুন্দর আগামীর প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক অনেক শুভকামনা, শুভ বিদায়। ঠিক নিশ্চয়ই ঘড়ির কাঁটা ঘুরছে, রাত 12টা 1 মিনিটে আজকেই তোমরা পেয়ে যাবে নিশ্চয়ই। এখন তোমরা প্রস্তুতি নিচ্ছ আজকে 31st। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ঘরে বসে সেই 31টি উদযাপন করবে এবং ঘড়ির কাঁটা যেভাবে এগিয়ে যাচ্ছে ঠিক আর ক ঘন্টা পরেই যখনই 12টা বেজে যাবে তখনই আমরা হ্যাপি নিউ ইয়ারে যুক্ত হব। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং হ্যাপি নিউ ইয়ার 2021 প্রিয় শিক্ষার্থীবৃন্দ।